এই ছোট লোকের বাচ্চা, তোকে আমি কতদিন বলেছি ভার্সিটিতে গিয়ে আমার সঙ্গে কোনো কথা বলবি না, কিন্তু তারপরও কেন তুই আমার কোনো কথা শুনিস না? কেন তুই ভার্সিটিতে গিয়ে আমার সঙ্গে কথা বলেছিস আর বন্ধুদের সামনে আমাকে ছোট করেছিস? আই অ্যাম সো সরি আপু, আমি আসলে এটা বুঝতে পারিনি। তাছাড়া আম্মু বলেছিল আমি যেন ভার্সিটিতে গিয়ে তোমাকে এই কথাটা বলে দেই, তাই তো আমি তোমাকে এটা বলতে গেছিলাম। ডেভিড, মিথ্যা বলার জায়গা পেলি না? আম্মুর যদি কোনো কিছু বলার প্রয়োজন হবে তাহলে আম্মু নিজেই আমাকে বলে দিত, তখন আর তোকে কিছু বলতে বলতো না। তুই আমার চোখের সামনে থেকে দূর হয়ে যা, তোর চেহারাটাও আমার দেখতে ইচ্ছে করে না। আয়মান তখন আর কোনো কথা না বলে কান্না করতে করতে নদীর রুম থেকে বের হয়ে নিজের রুমে চলে গেল। আর বিছানায় শুয়ে শুয়ে অনেকক্ষণ সময় ধরে কান্না করতে লাগলো। তার চোখ দুটো ফুলে একদম লাল হয়ে গেছে। কান্না করতে করতে কখন যে ঘুমিয়ে গেছে সেটা তার খেয়ালই নেই। ঘুম ভাঙতেই হঠাৎ করে কেউ একজন তার চোখের উপর পানি ছুঁড়ে মেরেছে। এটা দেখে আয়ান হকচকিয়ে বিছানা ছেড়ে উঠে বসে। আর তখনই দেখতে পাই নদী তার সামনে দাঁড়িয়ে আছে। নদীকে দেখে সে বলতে থাকে, কি ব্যাপার আপু, কি হয়েছে? তুমি এভাবে আমার মুখের উপর পানি তুলে মারলে কেন? কি হয়েছে বুঝতে পারছিস না নাকি বুঝতে চাইছিস না? সন্ধ্যা হয়ে গেছে, এখনো তুই আমার নাস্তা আমার রুমে পাঠালি না কেন? এখানে পড়ে পড়ে ঘুমাচ্ছিস কেন? আপু, আসলে শরীরটা একটু খারাপ লাগছিল, তাই কখন যে শুয়ে ঘুমিয়ে গেছি সেই খেয়াল আমার নেই। তুমি একটু অপেক্ষা করো, আমি কিছুক্ষণের মধ্যেই তোমার জন্য নাস্তা বানিয়ে তোমার রুমে পৌঁছে দেব। আমি জানি না কেন আমার বাবা এই ছোট লোকের বাচ্চাটাকে আমাদের বাড়িতে রেখেছে, বসিয়ে বসিয়ে অন্ন ধ্বংস করাচ্ছে। আজ আসুক আমার বাবা বাড়িতে, তারপর তার সঙ্গে আমার একটা হেস্ত নেস্ত আমি করেই ছাড়বো। এই বলে নদী রাগে ফুসফুস করতে করতে আয়নের রুম থেকে বের হয়ে চলে গেল। আর এদিকে আয়মান বিছানা ছেড়ে উঠে আগে ওয়াশরুমে গিয়ে চোখ খুলে একটু পানি দিয়ে নিল। তারপর হাত মুখ মুছে কিচেনে চলে গেল। তাই 20 মিনিটের মাথায় নদীর জন্য নাস্তা বানিয়ে নদীর রুমের সামনে দাঁড়িয়ে নক করলো, কারণ রুমের ভিতরে যাওয়া পারমিশন নেই তার। আপু, আপু, এই নাও তোমার বিকালের নাস্তা। আমি কাজ করছি, নাস্তা তো টেবিলের উপর রেখে যা। কিন্তু আপু, তুমি তো নিজেই আমাকে নিষেধ করেছো তোমার রুমের ভিতরে প্রবেশ করতে। একদম চটকনা মেরে সব কটা দাঁত ফেলে দেবো বলে দিলাম। আমি কি বলেছি তুই শুনতে পাসনি? আমার মুখের উপর কেন এত কথা বলিস? তুই জানিস না আমার মুখের উপর কথা বলা আমি একদম পছন্দ করি না। আচ্ছা, ঠিক আছে, আমি রেখে যাচ্ছি। এই বলে আয়ন রুমের ভিতরে প্রবেশ করে। আর নদীর নাস্তাটা তার টেবিলের উপর রেখে রুম থেকে বের হয়ে চলে গেল। এদিকে নদী বেশ কিছুক্ষণ পর নাস্তা খেয়ে নেয়। রাত 8টার দিকে নদীর বাবা মা দুজনে বাড়িতে ফিরে আসেন। নদীর পাপা বাড়িতে এসেই আয়নকে নিজের রুমে ডেকে নেন আর বলতে থাকেন, এই নাও, শপিং থেকে তোমার জন্য কিছু ড্রেস রাখা আছে। অনেক দিন ধরেই তোমাকে কিছু কেনাকাটা করে দেওয়া হয় না, তাই আজ আমি আর তোমার আম্মু শপিং মলে গিয়েছিলাম। সেখান থেকে তোমার জন্য কিছু কেনাকাটা করে নিয়ে আসলাম। এগুলোর কি দরকার ছিল? আমার তো জামা কাপড় সব কিছুই আছে, তাহলে কেন শুধু শুধু পয়সা নষ্ট করতে গেলে বড় আব্বু? এভাবে বলতে হয় না সোনা, তুই আমাদের ছেলের মতোই। তোকে সেই ছোটবেলা থেকে লালন পালন করে মানুষ করেছি। তোর প্রতি ঠিক যতটা মায়া, নদীর প্রতিও আমাদের ততটাই মায়া। কিন্তু নদীর জন্য হয়তো সব সময় তোর জন্য কিছু করতে মন চাইলেও সেটা করে উঠতে পারি না, কারণ আমার মেয়েটা বড্ড হিংসুটে। এজন্যই আজ তোর জন্য এগুলো নিয়ে এসেছি। এগুলো আবার নদীকে বলতে যাস না, তাহলে আবার রেগে যেতে পারে। বড় আম্মু, যেখানে আপু পছন্দ করে না তোমরা আমাকে কোনো কিছু দাও, তাহলে সেখানে কেন তোমরা আমাকে কোনো কিছু দাও? আমি তো চাই না এসব কিছু। আমি তোমাদের থেকে শুধু একটু মুক্তি চাই। তোমরা আমাকে মুক্তি দিয়ে দাও, আমি অনেক দূরে চলে যাব। এখানে আমার একটুও ভালো লাগে না। দেখ বাবা, জানি নদী সবসময় তোর সঙ্গে অনেক বেশি খারাপ আচরণ করে, কিন্তু তাই বলে আমরা তোকে এখান থেকে চলে যেতে দিতে পারি না। এই বাড়িতে যতটুকু অধিকার নদীর রয়েছে তার চাইতেও বেশি অধিকার তোর, কারণ তুই এই বাড়ির একমাত্র ছেলে। আমাদের কোনো ছেলে সন্তান নেই, তাই আমার সম্পত্তির 50% উত্তরাধিকারী তুই। আর সেই সঙ্গে তোর বাবার সম্পত্তি তো রয়েছে। সব কিছুর পরেও তোকে আমাদের বাড়িতে থেকে কত কষ্টের জীবনযাপন করতে হয়, তার জন্য আমরা খুবই দুঃখিত।
হ্যাঁ রে বাবা, আয়ান তো বড় আব্বু একদম ঠিক কথা বলেছে। আমরা মা বাবা হিসেবে সত্যিই লজ্জিত। প্লিজ বাবা, তুই আমাদেরকে ক্ষমা করে দিস। এই বলে নদীর আব্বু আম্মু দুজনেই আয়ানের কাছে ক্ষমা চাইতে থাকে। তখনই আয়ান তার চাচা চাচি দুজনকে বলতে থাকে, আরে তোমরা এভাবে কেন বলছো? তোমাদের প্রতি আমার কোনো অভিযোগ নেই। সত্যি তোমাদের প্রতি আমার কোনো রকম কোনো অভিযোগ নেই। তোমরা আমাকে এই বাড়িতে থাকতে দিয়েছো, আমার ভরণ পোষণ সব কিছুর দায়িত্ব নিয়েছো। আমার মা বাবা কেউ না থাকার পরেও মা বাবার মতো মাথার উপর বটগাছের ছায়া হয়ে তোমরা দুজনে রয়েছো। তারপর আমার আর কোনো কিছুই চাই না। এ বলে আয়ন শপিং ব্যাগগুলো হাতে নিয়ে নিজের রুমে চলে গেল আর দরজা বন্ধ করে আবারও কান্না করতে লাগলো। কেন তার সঙ্গে এরকমটা হতে হলো? কেন তার বাবা মা তাকে ফেলে রেখে পরপারে চলে গেল? কেন তাকে সঙ্গে নিয়ে গেল না? এই কথাগুলো প্রায় সময়ই মনে মনে বলে আর ভীষণ কান্না করে। কিন্তু কান্না করে আর কি হবে? আল্লাহ তাআলার ফয়সালা মেনে নিতে হবে, কারণ তিনি উত্তম পরিকল্পনাকারী। তিনি যেটা ঠিক করে রেখেছেন সেটাই হবে। তাই মাঝে মধ্যে এগুলো চিন্তা করেও নিজেকে সান্ত্বনা দেয় আয়ান। এভাবেই চলে দিনগুলো। নদী প্রতিনিয়ত আয়নকে এভাবেই অপমান করে, আর আয়ন এগুলো মুখ বুজে সহ্য করে। সে চাইলেই পারে এখান থেকে অনেক দূরে চলে গিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করতে, কিন্তু এটা সে কখনোই করে না। আর এমন কিছু সে কখনো চিন্তাও করে না, কারণ ছোটবেলা থেকেই এখানে বড় হয়েছে। তাই অন্য জায়গায় গিয়ে নিজের মানিয়ে নিতে তার অনেকটাই ঝামেলা হয়ে যাবে, এরকমটাই সে মনে করে। এদিকে পরের দিন সকালবেলা ঘুম থেকে উঠেই নদী চিৎকার করতে থাকে, এই ছোট লোক ফকিন্নির বাচ্চা, তোকে না বলেছি আমাকে সকালবেলা ঘুম থেকে উঠার আগে কফি বানিয়ে আমার রুমে দিয়ে আসবি? কিন্তু তুই এখনো আমার কফি বানিয়ে দিসনি কেন? তখনই রান্নাঘর থেকে আয়ান বলতে থাকে, আমি এই তো এখনই কফি নিয়ে আসছি। সকালবেলা ঘুম থেকে উঠতে একটু দেরি হয়ে গেছে, তাই আর কি। এই ছোট লোকের বাচ্চা, তোর ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে তো আমি কি করব? এখানে আমার কি করার আছে? তুই এসব কথা আমাকে কেন শোনাচ্ছিস? আমার কাজ সময় মতো চাই। তখনই নদীর আব্বু নদীকে উদ্দেশ্য করে বলতে থাকে, আচ্ছা নদী, কি সমস্যা তোমার? তুমি আমাকে একটু খুলে বলবে? তুমি কেন আয়নের সঙ্গে সব সময় এরকম করো? সেও তো একজন মানুষ, এটা তোমাকে মনে রাখতে হবে। তার সঙ্গে তুমি সব সময় এরকম খারাপ আচরণ করতে পারো না। প্লিজ বাবা, তুমি আমাকে জ্ঞান দিতে এসো না। আর কিছু না হোক, এটা অন্তত খুব ভালো করেই জানি কার সঙ্গে কিভাবে কথা বলতে হয়। তুমি কোনো কিছু জানো না, আর কোনো কিছু জানার কোনো আগ্রহ তোমার নেই। তুমি কেন সব সময় ওর সঙ্গে এভাবে খারাপ আচরণ করো? ওকে কি তোমার মানুষ বলে মনে হয় না? না হয় না, মানুষ হলে তো ওর একটু হলেও লজ্জা শরম থাকতো, কিন্তু ওর তো একটু লজ্জা শরম নেই। তাই ওকে আমার কখনোই মানুষ বলে মনে হয় না। তোমার কি একবারও মনে হচ্ছে না তুমি একটু বেশি বলে ফেলছো? এটা বলা তোমার উচিত হচ্ছে না। না হচ্ছে না, কারণ ওর শরীরে তো গন্ডারের চামড়া। যদি লাজ লজ্জা বলতে কোনো কিছু থাকতো, তাহলে আমি যে ওকে কথা বলি এই কথার জ্বালায় সে এই বাড়ি ছেড়ে অনেক আগে চলে যেত, কিন্তু আমার কোনো কথাই ওর গায়ে লাগে না। ও আচ্ছা, আয়ান তোমার সমস্ত অপমান সহ্য করে বলেই তোমার এরকম মনে হয়, তাই না? আচ্ছা, তুমি যে ওর সঙ্গে যে আচরণটা করো, ও যদি তোমার সঙ্গে একদিন সেরকম আচরণ করে, তাহলে তুমি সেটা সহ্য করতে পারবে তো? হোয়াট ননসেন্স! এসব তুমি কি বলছো? ও কেন আমার সঙ্গে এরকম আচরণ করতে যাবে? তাছাড়া আমি কি ওর মতো নির্লজ্জ নাকি? আমার সঙ্গে কেউ একবার এরকম আচরণ করলে আমি দ্বিতীয়বার তার চেহারাটাও দেখব না। আমার শরীরে মানুষের রক্ত। এক্স্যাক্টলি, আমিও তোমাকে সেটাই বলতে চাচ্ছি। ও কিন্তু আমার দূরের কেউ না, আমার আপন ভাইয়ের ছেলে। ওর সঙ্গে তুমি যেটা করছো সেটা একদম ঠিক করছো না। তুমি হয়তো এটা ভুলে যাচ্ছ, এই সম্পত্তিতে তোমার যতটুকু অধিকার রয়েছে তার কিন্তু এর চাইতেও বেশি অধিকার রয়েছে। তাই এটা সবসময় মাথায় রেখো। হাসালে তুমি আমাকে। সম্পত্তির উপর অধিকার ও সম্পত্তি কি জিনিস এটা যদি জানতো তাহলে ভালোই হতো। বাই দ্য ওয়ে, এত কথা বলে সময় নষ্ট করার সময় আমার হাতে নেই।
আমাকে তো ভার্সিটি যেতে হবে। এই আয়ানের বাচ্চা, আমার কফি দিবি নাকি দিবি না? বলতে বলতেই আয়ান কফির মগ হাতে নিয়ে নদীর সামনে এসে দাঁড়ালো। নদীর দিকে বাড়িয়ে দিয়ে বলতে লাগলো, আপু, এই নাও কফি। আজ তোকে শেষবারের মতো ক্ষমা করে দিলাম। কালকের পর থেকে যদি আমি ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে কফি না পাই, তাহলে তোর এমন অবস্থা করব যেটা তুই কল্পনাও করতে পারবি না। এখন যা, তাড়াতাড়ি আমার ড্রেস আয়রন করে দে। আমি তো রান্নাঘরে রান্না বসিয়ে রেখে এসেছি। এখন যদি ড্রেস আয়রন করতে চলে যাই তাহলে তো রান্না নষ্ট হয়ে যাবে। একদম মুষ্টা মেরে তোর কপাল ভেঙে দিব বলে দিলাম। তোরে কতবার বলেছি আমার মুখের উপর কোনো কথা বলবি না। আমি যেটা বলবো সেটাই তোকে করতে হবে। এছাড়া তোর সামনে অন্য কোনো রাস্তা নেই। যদি এই বাড়িতে থাকতে চাস তো। আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি করে দিচ্ছি। এই বলে আয়ন রান্নাঘরে চুলা বন্ধ করে নদীর ড্রেস আয়রন করতে চলে গেল। এদিকে তখনই আবারও নদীর বাবা নদীকে বলতে লাগলো, নদী, আমার মনে হয় তুমি কিছু একটা ভুলে যাচ্ছ। এই বাড়িটা কিন্তু তোমার নয়। তাই আমি তোমাকে আবারও একবার মনে করিয়ে দিচ্ছি, আয়নের সঙ্গে দয়া করে তুমি এইভাবে খারাপ আচরণ করো না। দেখো বাবা, তুমি কিন্তু এই ছোট লোকের বাচ্চার জন্য আমাকে প্রতিনিয়ত অপমান করছো। এটা কিন্তু আমি একদম সহ্য করব না। এটা তোমায় বলে দিলাম। মান অপমান বোধ আমার তো মনে হয় না তোমার আছে। যদি তোমার মান অপমান বোধ বলতে জিনিসটা থাকতো, তাহলে তুমি কবেই নিজেকে শুধরে নিতে। কারণ এই বাড়িটা কিন্তু আমার বাবা আয়নের নামে লিখে গেছে, সেটা আমরা সবাই জানি। এই জন্যই তো তোমার বাবাকে আমি দুই চোখে সহ্য করতে পারি না। আমি আছি পরিবারের বড় নাতি। তোমার বাবা চাইলে এই বাড়িটা আমার নামে লিখে দিতে পারতো, কিন্তু সেটা না করে ওই মূর্খের বাচ্চার জন্য সবকিছু রেখে গেছে, যে কিনা কোনো কিছুর অর্থই জানে না। নিজের মেয়েকে সুশিক্ষায় শিক্ষিত করতে পারেনি, এজন্য নদীর বাবার আফসোস সবসময়ই ছিল। কিন্তু মেয়ে এভাবে এতটা বিগড়ে যাবে এটা তিনি কখনো কল্পনাও করতে পারেননি। নদীর বাবা তখন নদীকে বলতে থাকেন, দেখো নদী, সব কিছুর একটা লিমিট থাকা উচিত। তুমি কিন্তু একদম লিমিট ক্রস করে ফেলছো। তুমি আমার মৃত বাবাকে এভাবে বলতে পারো না। আমার ভাবতেও অবাক লাগছে তুমি আমার মেয়ে। হ্যাঁ সত্যি, আমারও ভাবতে অবাক লাগে যে আমি তোমার মেয়ে আর তুমি আমাকে জন্ম দিয়েছো। আমি তোমার মেন্টালিটি থেকে মাঝে মধ্যে সত্যিই অবাক হয়ে যাই। কেন যে তোমার মতো বাবার ঘরে আমার জন্ম হতে হলো সেটাই ভেবে পাই না। তখনই প্রচণ্ড পরিমাণ ক্ষেপে গিয়ে নদীর মা পিছন থেকে বলতে থাকে, নদী, ব্যাস অনেক হয়েছে, এবার তুমি তোমার মুখটা বন্ধ করো। আর যদি তা না হয় তাহলে কিন্তু আমি তোমাকে বাড়ি থেকে বের করে দিতে বাধ্য হব। তাহলে এখনো বসে আছো কেন? বের করে দিচ্ছ না কেন আমাকে এই বাড়ি থেকে? অবশেষে একটাই তো বাকি ছিল, তাই না? অবশেষে এটাই তো বাকি ছিল, তাই না? ঠিক আছে, আমি আর এই বাড়িতে থাকবো না। আজকে এবং এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে চলে যাব। যেখানে তোমরা একটা ছোট লোকের বাচ্চাকে মাথায় তুলে নাচতে পারবে আর নিজের মেয়েকে এইটুকু মূল্য দিতে পারবে না, সেখানে এই বাড়িতে থাকার কোনো ইচ্ছেই আমার নেই। হ্যাঁ, তুমি সেটাই করো, কারণ তুমি সেটাই উপযোগ্য। তোমাকে কোনো ভালো কথা বললে তোমার গায়ে সেটা লাগবে না, তাই তোমাকে কোনো ভালো কথা বলার ইচ্ছাও আমাদের নেই। তোমার যেখানে খুশি তুমি সেখানে চলে যেতে পারো, তোমাকে কেউ কিছু বলবে না। ঠিক আছে, তোমরা যা খুশি হবে। আমি এখান থেকে চলে গেলে তখন আমি এখানে থেকে চলে যাব। আয়নের বাচ্চা, তোর জন্যই আমার সঙ্গে এইসব কিছু হচ্ছে। তোকে আমি দেখে নিব। এ বলে নদী নিজের সমস্ত রাগ আয়নের উপর ছেড়ে ফেলে। আর এদিকে তখনই নদীর বাবা আরও বেশি ক্ষেপে গিয়ে নদীকে বলতে থাকে, স্টপ দিস ননসেন্স। তুমি ওর দিকে কেন মেজাজ দেখাচ্ছ? তুমি যখন নিজের স্বার্থ হাসিল করতে পারলে না, তখন তুমি ওকে মেজাজ দেখাচ্ছ? এটা তো হবে না। তো কি করব আমি? ওর জন্য তো সবকিছু হয়েছে। এই বলে নদী আয়নের দিকে তাকিয়ে বলতে থাকে, এই, তুই মরতে পারিস না? তুই মরলে তো আমি বেঁচে যেতাম। কথাটা শুনেই দুই চোখের জল ছেড়ে দিয়ে সেখান থেকে দৌড়ে চলে গেল আয়ন। আর তখনই নদীর আম্মু ঠাস ঠাস করে নদীর দুই গালে দুইটা চর বসিয়ে দিয়ে বলতে লাগলো, ছি ছি ছি, আমার ভাবতে অবাক লাগছে। তোকে আমি আমার পেটে ধরেছিলাম? তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে চলে যা, আমি তোর চেহারাটাও দেখতে চাইছি না। এই বলে তিনি সেখান থেকে নিজের রুমের দিকে চলে গেলেন। আর এদিকে নদী রাগে ফুসফুস করতে করতে সেদিন নাস্তা না করে ভার্সিটিতে চলে আসে।
ভার্সিটিতে এসে বন্ধুদের সঙ্গে ক্যাম্পাসে বসে আড্ডা দিচ্ছিল। বন্ধুরা সবাই মিলে গল্প করছিল। কী রে দোস্ত, তোকে আজ এমন দেখাচ্ছে কেন? মনে হচ্ছে খুব বেশি রেগে আছিস। আর বলিস না দোস্ত, আমাদের বাড়িতে একটা ছোট লোকের বাচ্চা আছে, যেটার জন্য আমি শান্তিতে থাকতে পারছি না। আমাকে জ্বালিয়ে পুড়িয়ে একদম শেষ করে দিচ্ছে। এই হারামজাদাটাকে আমার আর সহ্য হচ্ছে না। কি যে করি ভেবে পাচ্ছি না। আচ্ছা, তুই সবসময় ওর সঙ্গে এরকম লেগে আছিস কেন বলতো? ছেলেটাকে দেখে তো যথেষ্ট ভদ্র শান্তশিষ্ট বলে মনে হয়, কিন্তু তারপরও তোর কাছে ওর এমন ব্যাখ্যা কেন? দেখ, তুই অন্তত ওর হয়ে ওকালতি করতে আসিস না। ওকে আমার একদম সহ্য হয় না। সব সময় আমাকে জ্বালিয়ে মারে। ভার্সিটিতে এসে অন্তত শান্তিতে থাকতে চাই। প্লিজ এইসব কথা বলা বন্ধ কর। ওকে, আচ্ছা ঠিক আছে, তুই যখন শুনতে চাস না তখন আর তোকে বলবো না। তবে তোকে এটুকুই বলতে চাই, তুই ওর সঙ্গে এভাবে খারাপ আচরণ করিস না। এই বলে তারা প্রসঙ্গ পাল্টে নিয়ে গল্প করছিল। হঠাৎ তখনই পিছন থেকে আয়ন বলতে থাকে, আপু, এই নাও, বড় আম্মু তোমার জন্য পাঠিয়েছে। আয়নের কণ্ঠ শুনে নদী পিছন দিকে ফিরে তাকায়। টিফিন বক্স হাতে আয়নকে দেখে নদীর মেজাজ একদম বিগড়ে গেল। সে চিৎকার দিয়ে বলতে লাগলো, এই ছোট লোকের বাচ্চা, তোকে এখানে আসতে কে বলেছে? আমি তোকে বলেছিলাম আমার জন্য খাবার নিয়ে এখানে আসতে। তুমি সকালবেলা রাগ করে বাসা থেকে কোনো কিছু না খেয়ে বাসা থেকে বের হয়ে চলে এসেছো, তাই বড় আম্মু খাবারটা তোমার জন্য আমার কাছে দিয়ে দিয়েছে। এই খাবারটা খেয়ে নাও, না খেয়ে থাকলে শরীর খারাপ করবে। বাচ্চা, তুই আমার সামনে আর এক মুহূর্ত দাঁড়াবি না। চুপচাপ আমার চোখের সামনে থেকে সরে যা। আমার মেজাজ খারাপ করিস না বলে দিলাম। তোকে এত দরদ দেখাতে কে বলেছে? তোর জন্যই তো আমার কপালে এত দুর্দশা। তুই মরিস না কেন? আপু, আল্লাহ আমার যতদিন হায়াত রেখেছে ততদিন তো আর পাইলেও আমি মরে যেতে পারবো না। আল্লাহর যখন ইচ্ছে হবে তখন তিনি নিজেই আমাকে নিয়ে যাবেন আত্মহত্যা মহাপাপ, তাই এটা তো আর করতে পারবো না। ও আল্লাহ, তুমি আমাকে রক্ষা করো। তোর জ্বালা আমি আর নিতে পারছি না। তুই এক্ষুনি আমার চোখের সামনে থেকে সরে যা, তা না হলে কিন্তু তোকে আমি নিজেই খুন করে ফেলবো। এই বলে নদী আয়নের হাত থেকে টিফিন বক্সটা নিয়ে ছুঁড়ে ফেলে দিল। এটা দেখে নদীর বান্ধবী তাকে বলতে লাগলো, আরে দোস্ত, এটা তুই কি করলি? তোর না হয় ওর সঙ্গে রাগ আছে, কিন্তু তুই খাবারের সঙ্গে রাগ দেখাতে পারিস না। খাবারের সঙ্গে রাগ দেখালে আল্লাহ অসন্তুষ্ট হন। দেখ দোস্ত, এবার অন্তত তুই আমাকে জ্ঞান দিতে আসিস না। তুই খুব ভালো করেই জানিস জ্ঞান দেওয়া মানুষ আমি একদম পছন্দ করি না। এই হারামজাদা তো আমার জীবনটা তেজপাতা বানিয়ে ছেড়ে দিচ্ছে। এখন আর তোকে আমার সঙ্গে অন্তত এইসব নিয়ে কোনো কথা বলিস না। এই বলে নদী সেখান থেকে উঠে ক্লাসরুমের দিকে পা বাড়ালো। তখন তিশা আয়নের কাছে এসে দাঁড়ালো আর বলতে লাগলো, আচ্ছা, তুমি কেমন মানুষ গো? নদী তোমার সঙ্গে এত খারাপ আচরণ করে, তারপরও তুমি কেন ওর পিছনে পড়ে থাকো? এভাবে তুমি তো চাইলেই অন্য কোথাও চলে যেতে পারো। তুমি একটা পুরুষ মানুষ। দয়া করে আমাকে এই কথাগুলো আর কখনো বলো না, কারণ এই বাড়িতে আমার মা বাবার স্মৃতি জড়িয়ে আছে। আমি আমার মা বাবার স্মৃতি ফেলে রেখে অন্য কোথাও চাইলেও চলে যেতে পারবো না। আমাকে আপু যত অপমান করুক না কেন, আমি সব মুখ বুজে সহ্য করে নেব। আর আমাদের পারিবারিক ব্যাপারে তোমরা নাক গলিও না। সে তোমাদের যেমন ইচ্ছে ও তোমাকে অপমান করে, আর তুমি অপমান সহ্য করো। একজন পুরুষ মানুষ হয়ে একটা মেয়ের কাছ থেকে এভাবে অপমান সহ্য করা, এটা দেখতে ঠিক আমাদের ভালো লাগে না। তোমাদের ভালো না লাগলে তোমরা চোখ কান বন্ধ রাখতে পারো, কিন্তু আমি তোমাদের কোনো মন্তব্য শুনতে চাই না। আমার কথায় মনে কষ্ট পেয়ে থাকলে ক্ষমা করে দিও। আই অ্যাম সো সরি। এ বলে আয়ন ক্লাসরুমের দিকে পা বাড়ালো। আর তখন তিশা তার সঙ্গে আরও বেশ কয়েকজন সেখানে দাঁড়িয়ে আফসোস করতে লাগলো আয়নের কথা ভেবে। ছেলেটা আসলেই খুব অসহায়, আর জ্ঞান বুদ্ধিও একটু কমই মনে হয়। তা না হলে এভাবে নিজের বাড়িতে কেউ অপমানিত হয়, এটা তো জাস্ট কল্পনার বাইরে। আয়ন ক্লাসরুমে এসে সামনের বেঞ্চে ফাঁকা পেয়ে বসে যেতে চাইছিল, কিন্তু তখনই নদী ঠাস করে আয়নের গালে একটা চর বসিয়ে দিয়ে বলতে লাগলো, এই ছোট লোকের বাচ্চা, তোকে এখানে আসতে কে বলেছে? আমি বলেছি তোকে এখানে আসতে?
না এখানে থাকার জায়গা খালি আছে, তাই বসে পড়ছিলাম আর কি। তুই জানিস না এখানে প্রতিদিন আমার সঙ্গে শুভ বসে, তাহলে তুই কেন বসেছিস? আজ তো শুভ আসেনি, তাই ভেবেছিলাম এখানে বসে পড়ি। আয়ান কথা বলছিল আর নদী রাগে গজগজ করছিল। ঠিক তখনই শুভ ক্লাসরুমে প্রবেশ করে। নদী আর আয়ানকে কথা বলতে দেখে শুভ এগিয়ে এসে নদীকে হাত করে আর বলতে থাকে, কি ব্যাপার ডার্লিং, তুমি এই ছোট লোকের বাচ্চাটার সঙ্গে কি নিয়ে কথা বলছিলে? আর বলো না, এই হারামজাদাটাকে যত বলি আমি সহ্য করতে পারি না। তুই আমার সামনে আসিস না, তত বেশি বেশি আমার সামনে আসে আর ভাব দেখায়। আমার এগুলো একদম সহ্য হচ্ছে না। এই কি রে, তোর কি লাজ লজ্জা বলতে কোনো কিছুই নেই নাকি? নদী তোকে সহ্য করতে পারে না, কিন্তু তারপরও কেন এসে আমার জান পাখিটার সঙ্গে এত ডলাডলি করিস? আমার কারো সঙ্গে ডলাডলি করার কোনো ইচ্ছে নেই। এখানে জায়গা খালি ছিল, তাই আমি বসতে চেয়েছিলাম। আমাকে বসতে দেওয়া হবে না, সেটা বেশ ভালো কথা, কিন্তু এভাবে কথা বলারও কিছু নেই। ওরে বাবারে বাবা, বোবার মুখে থেকে কথা ফুটেছে। এখন চুপচাপ এখান থেকে চলে যা বলছি, তা না হলে কিন্তু আমার সাথে খারাপ কেউ হবে না। এটা তুই খুব ভালো করেই জানিস। হ্যাঁ জানি তো, তবে আপু তোমাকে একটা কথা আমি বলে রাখছি, জীবনে এমন কোনো দিন না আসুক যেন তোমাকেই আমার কাছে নত হতে হয়। কথাটা শুনে নদী হু হু করে হেসে ওঠে আর আর তার সঙ্গে তাল মিলাই শুভ। তারপর দুজনে একসঙ্গে বলতে থাকে, আরে নদীকে মাথা নত করতে হবে তোর সঙ্গে, এটা তুই ভাবলি কি করে? শোন, তুই এখনো বোকার রাজ্যে বসবাস করছিস। নদীর সময় এতটাও খারাপ হয়নি যে তোর মতো হাবলার কাছে নদীকে মাথা নত করতে হবে। তাদের দুজনের এই কথা শুনে আয়ান সেখানে আর এক মুহূর্ত দাঁড়ালো না। ভার্সিটি থেকে বের হয়ে গেল। এদিকে নদী আর শুভ দুজনে হাসতে হাসতে ক্লাসরুমে বসে আড্ডা দিতে লাগলো। আর তখনই টিচার চলে আসে, তারপর ক্লাস শুরু হয়ে যায়। এদিকে আয়ান আর ক্লাস না করে ভার্সিটি ছুটি হলে নদীর বাসায় যায়, কিন্তু আয়ানকে বাসায় খুঁজে পাওয়া যায় না। নদী সারা বাসা তন্ন তন্ন করে খুঁজে, কিন্তু কোথাও আয়ান নেই। তবে আয়ান কোথায় গেল? আয়ানের কাছে কোনো ফোন নেই যে তার কাছে ফোন করে জানা যাবে সে কোথায় গেছে। এদিকে নদীর চিন্তা বাড়তে লাগলো। রাত 8টার দিকে নদীর মা বাবা দুজনেই অফিস শেষ করে বাসায় ফিরে আসে। তখনই নদী তার বাবা মাকে সব কিছু খুলে বলে। এই কথা শুনে নদীর মা নদীকে বলতে থাকে, আর যা কিছু হয়েছে সব কিছু তোমার জন্য হয়েছে। যদি আয়ান বাড়িতে ফিরে না আসে, তোমার এমন অবস্থা করব যেটা তুমি কল্পনাও করতে পারবে না। এখানে তোমরা আমার দোষ কোথায় খুঁজে পাচ্ছ আমি তো সেটাই বুঝতে পারছি না। তোমরা খুব ভালো করেই জানো আমি এই ছোট লোকের বাচ্চাকে একদম সহ্য করতে পারি না, কিন্তু তারপরও এই ছোট লোকের বাচ্চাটা বারবার আমার কাছে ফিরে আসে। হ্যাঁ, এটাই তো তুমি পেয়েছো সবচাইতে দুর্বল জায়গা। কারণ আয়ান কেন বারবার অপমানিত হওয়ার পরেও এই বাড়িতে ফিরে আসে? সে যদি এই বাড়িতে ফিরে না আসে তাহলে তো তোমার জন্য ভালো হবে, কারণ তুমি সমস্ত সম্পত্তি একা একা ভোগ করতে পারবে। যদি সেরকমই হয় তাহলে সেখানে তোমাদের সমস্যা কোথায় আমি তো সেটাই বুঝতে পারছি না। আমি তোমাদের সন্তান, ওই ছোট লোকের বাচ্চাটা নয়। নদীর বাবা নিজের রাগ আর কন্ট্রোল করতে পারলেন না। জীবনের এই প্রথমবারের মতো মেয়ের গালে ঠাস করে একটা চড় বসিয়ে দিয়ে তিনি বলতে লাগলেন, তোমার জন্মের পর থেকে কোনোদিন তোমার গায়ে হাত তুলিনি, আর এটা মনে হয় আমার জীবনের সব থেকে বড় ভুল, কারণ আমি তোমাকে সঠিক শিক্ষাটাই দিতে পারিনি। আমি বাবা হিসেবে কতটা ব্যর্থ আজ সেটা বুঝতে পারছি। তোমার কারণে আজ আয়ান বাড়ি ছেড়ে চলে গেছে। যদি আমি আয়ানকে কোথাও খুঁজে না পাই তাহলে তোমার এমন অবস্থা করব যেটা তুমি কল্পনাও করতে পারবে না। এই বলে নদীর বাবার রাগে হনহন করতে করতে বাড়ি থেকে বের হয়ে চলে গেলেন। আর এদিকে নদীর মা তখন নদীকে বলতে লাগলেন, সত্যি তোমাকে কিছু বলার নেই, তুমি একটা বিগড়ে গেছো। ছেলেটার সঙ্গে এতটা খারাপ আচরণ করেছো যার কারণে ছেলেটা কারোকে কিছু না বলে বাড়ি ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। তোমাকে কি বলবো আমি নিজেই কিছু ভেবে পাচ্ছি না। তোমরা আমার বাবা মা হয়ে এই সামান্য একটা ছোট লোকের বাচ্চার জন্য আমার সঙ্গে এরকম আচরণ করছো? ও চলে গেলে এই বাড়ি থেকে সেটা তো ভালোই হয়েছে। এখন থেকে এই বাড়িতে শুধু আমার রাজত্ব চলবে, এই সমস্ত সম্পত্তি শুধু আমার হয়ে থাকবে। এটা তোমরা সহ্য করতে পারছো না? চুপ করো, তুমি আর একটা কোনো কথা বলবে না। তোমার কাছ থেকে কোনো কথা শুনতে চাই না। এই মুহূর্তে চোখের সামনে থেকে দূর হয়ে যাও।
এ বলে নদীর আম্মু ড্রয়িং রুমে বসে পড়লেন। নদী তখন আর কোনো কথা না বলে নিজের রুমে চলে গেল। আর ঠিক তখনই শুভ নদীকে ফোন করে। হ্যালো ডিয়ার, কি করছো তুমি? তুমি ফোন রাখো, আমার সঙ্গে কোনো কথা বলবে না। আমার মন মেজাজ এমনিতেই খুব খারাপ আছে। কেন বেবি, কি হয়েছে তোমার? কেউ কি কিছু বলেছে আমার বেবিটাকে? তাহলে তুমি আমাকে বলো। ওই আয়নের বাচ্চা বাড়ি ছেড়ে কোথায় চলে গেছে। এখন ওর জন্য নাকি আমাকে কতগুলো কথা শুনতে হয়েছে। আব্বু আম্মু দুজনে ওই হারামজাদাটার জন্য আমাকে কথা শুনিয়েছে। আমি বুঝতে পারছি না এই হারামজাদা আমার বাবা মাকে কি এমন জাদু করেছে। কাম অন বেবি, মেজাজ গরম করো না। তুমি তাদের সঙ্গে একটু নর্মাল বিহেভ করো, যাতে ওই ছোট লোকের বাচ্চার চলে যাওয়াটা তারা খুব সহজেই মেনে নিতে পারে। আরে বাবু, এটা তো তুমি খুব ভালো করেই জানো যে আমি এই ছোট লোকের বাচ্চাটাকে একদম সহ্য করতে পারি না। ওকে দেখলেই আমার শরীরে জ্বালা উঠে যায়। ওর চেহারা দেখলে আমার বমি আসে। কিন্তু এটা আমি আমার মা বাবাকে কোনোভাবেই বোঝাতে পারি না। তারা ওই হারামজাদাটাকে নিয়েই সারাক্ষণ পড়ে থাকে। আমার জাস্ট মেজাজ খারাপ হয়ে আছে। আমি জাস্ট কিছু করতে পারছি না। মন খারাপ করো না বেবি, দেখবে সব ঠিক হয়ে যাবে। এই ছোট লোকের বাচ্চা যখন একবার চলে গেছে, আমার মনে হয় আর ফিরবে আসবে না। তাই যেন হয়। ওই ছোট লোকের বাচ্চা যদি আবার আমার বাড়িতে ফিরে আসে, তাহলে ওকে আমি নিজের হাতে খুন করে ফেলবো। আর পারছি না ওকে সহ্য করতে। সে ছোটবেলা থেকে আমাকে জ্বালিয়ে মারছে। আমার সব কিছুতে খুব ভাগ বসানোর চেষ্টা। এ বলে নদী ফোন কেটে দিয়ে নিজের রুমে দরজা বন্ধ করে বসে রইল। এদিকে নদীর বাবা গাড়ি নিয়ে সারা শহর তন্ন করে খুঁজছে আয়নকে, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছেন না তিনি। কিছুতেই ভেবে পাচ্ছেন না আয়ন কোথায় চলে যেতে পারে, যেখানে আয়ন একা একা বাসা থেকে বের হয় না, বাজারে পর্যন্ত যায় না। রাত 11টার মতো বাজে। তিনি একদম ক্লান্ত হয়ে গেছেন আয়নকে খুঁজতে খুঁজতে। তখনই হঠাৎ চোখ পড়ল রাস্তার পাশে ল্যাম্পপোস্টের নিচে কেউ একজন বসে আছে, তার ভীষণ কান্না করছে। তখনই নদীর পাপা গাড়িটা দাঁড় করিয়ে ছেলেটার কাছে এগোতে লাগলো। কিছুটা সামনে এগোতেই বুঝতে বাকি রইল না এটা আর কেউ নয়, স্বয়ং আয়ান। গাড়িটা দাঁড় করিয়ে সামনে কিছুটা আগাতে নদীর বাবার বুঝতে বাকি রইল না এটা আর কেউ নয়, স্বয়ং আয়ন সেখানে বসে আছে। তিনি আয়নের দিকে এগিয়ে গেলেন। তখন মাথা নিচু করে খুব জোরে জোরে কান্না করছে। নদীর বাবা আয়নের মাথায় হাত রাখলেন আর তারপর বলতে লাগলেন, কি ব্যাপার আয়ান, তুমি এখানে কি করছো? বাসায় যাওনি কেন? নির্বিলি রাস্তার পাশে একা বসেছিল আয়ন। হঠাৎ করে কারোর সেখানে আসা, তার মাথায় হাত রেখে কথা বলা তাকে ভীষণ চমকে দেয়। সে মাথা তুলে তাকিয়ে দেখে নদীর বাবা সেখানে দাঁড়িয়ে আছে। নদীর বাবাকে দেখে সে উঠে দাঁড়ায় আর বলতে থাকে, কি ব্যাপার বড় আব্বু, তুমি এখানে কেন এসেছো? তার আগে তুমি আমাকে এইটা বলো যে তুমি এখানে কি করছো? বাসায় কি তোমার জন্য কোনো জায়গা নেই? দেখো বড় আব্বু, আমার জন্য তোমাদের সন্তানের সঙ্গে তোমাদের সম্পর্ক খারাপ হোক এরকমটা আমি কখনোই চাইবো না। নদী আপু চায় না আমি ওই বাড়িতে থাকি, তাই আমি ওই বাড়ি থেকে বের হয়ে চলে এসেছি। প্লিজ তুমি আমাকে আর কখনোই ওই বাড়িতে ফিরে যেতে বলো না। আল্লাহ আমাকে যতদিন হায়াত দিয়েছেন আমি ততদিন এভাবেই বেঁচে থাকবো। দেখো তুমি বড় হয়েছো ঠিক আছে, কিন্তু তার মানে তুমি এতটাও বড় হয়ে যাওনি যতটা বড় হয়ে গেলে তুমি আমার মুখের উপর এইভাবে কথা বলতে পারো। চুপচাপ আমার সঙ্গে চলো। বড় আব্বু প্লিজ তুমি আমাকে ওই বাড়িতে ফিরে যেতে বলো না। আমি আর অপমানিত হতে পারছি না। প্লিজ তুমি এবার অন্তত আমাকে মুক্তি দাও। আমি একটু স্বাধীনভাবে বাঁচতে চাই। দেখো এখন আমি যথেষ্ট বড় হয়েছি। তোমাদের দায়িত্ব এতদিন তোমরা পালন করেছো, আর কোনো দায়িত্ব পালন করার কোনো প্রয়োজন নেই। প্লিজ আমাকে একা ছেড়ে দাও। তুমি চাইলেই আমি তোমাকে সেটা করতে দিতে পারবো না, কারণ আমি তোমার বাবাকে কথা দিয়েছিলাম তোমাকে আমি সারা জীবন দেখে রাখবো, তোমাকে আগলে রাখবো। আর এখন তুমি বলবে আর আমি তোমাকে জীবনে মাঝপথে এসে একা ছেড়ে দেব, এটা আমি কখনোই করতে পারবো না। তুমি চুপচাপ আমার সঙ্গে চলো। আমি বললাম তো, আমি তোমার থেকে আর কোনো কথা শুনতে চাই না। নদীর বাবা আয়নকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে আয়নের হাত ধরে টানতে টানতে গাড়িতে উঠে
বসালো আর তারপরে ড্রাইভারকে গাড়ি ছাড়তে বললো। আয়ন গাড়িতে বসে বসে বারবার নদীর বাবাকে বলছিল, প্লিজ বড় আব্বু, তুমি আমাকে ছেড়ে দাও, আমাকে আর ওই বাড়িতে নিয়ে যেও না। আমি ওই বাড়িতে যেতে চাই না, একটু বোঝার চেষ্টা করো। ঠিক আছে, আমি তোমার কথা মেনে নিলাম, তোমাকে ওই বাড়িতে থাকতে হবে না। আমি তোমাকে কয়েকদিনের মধ্যেই একটা আলাদা বাড়ি করে দেওয়ার ব্যবস্থা করছি, কিন্তু তার আগে এই কয়েকদিন তোমাকে ওই বাড়িতেই থাকতে হবে। তোমার কাছ থেকে আমি আর এই ব্যাপারে আর কোনো কথা শুনতে চাই না। তারপর আয়নের আর সাহস হলো না বরাবর মুখে মুখে কোনো কথা বলতে। সে চুপচাপ গাড়িতে বসে রইল। কিছুক্ষণের মধ্যে গাড়ি এসে দাঁড়ালো বাড়ির সামনে। কলিং বেলে চাপ দিতে নদীর আম্মু দৌড়ে আসে। তিনি আয়নকে দেখা মাত্রই দৌড়ে গিয়ে জড়িয়ে ধরেন আর সঙ্গে সঙ্গে কান্না করে দিয়ে বলতে থাকেন, কিরে বাবা, তুই কোথায় চলে গেছিলি? বল শুনি। তুই জানিস না, বাড়িতে এসে তোকে না দেখলে আমাদের একদম ভালো লাগে না, মনটা ছটপট করে। তারপরেও কেন তুই আমাদেরকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে চলে গেলি? দেখো বড় আম্মু, আমি চাই না আমার জন্য নদী আপুর সঙ্গে তোমাদের সম্পর্ক খারাপ হোক। আপু তোমাদের মেয়ে, আর আমি তো তোমাদের পালিত সন্তান মাত্র। তাই আমি তোমাদের মাঝে ঝামেলার কারণ হয়ে দাঁড়াতে চাইনি, সেই জন্যই চলে গেছিলাম। কিন্তু বড় আব্বু আমাকে জোর করেই আবার ফিরিয়ে নিয়ে আসলো। কিন্তু বিশ্বাস করো, আমি এই বাড়িতে থাকতে চাই না, আমি দূরে কোথাও চলে যেতে চাই। চুপ কর তুই, এই কথাটা আর ভুল করে মুখে আনবি না। তুই আমাদের ছেড়ে চলে গেলে আমরা বাঁচবো কি করে? আমরা দুজন যে তোকে অনেক বেশি ভালোবাসি, তুই যে আমাদের আরও একটি সন্তান, কেন তুই আমাদেরকে ফেলে চলে যাবি বল শুনি? তোমরা কেন বুঝতে পারছো না? নদী আপু চায় না আমি এই বাড়িতে থাকি। তার অপমান, অসম্মান আর মারধর আমি এগুলো আর সহ্য করতে পারছি না। আমি এগুলো থেকে মুক্তি চাই। প্লিজ তোমরা আমাকে মুক্তি দাও। আমি তো বললাম তোকে, এই সব কিছু তোকে আর বেশি দিন সহ্য করতে হবে না। তোর জন্য আলাদা একটা বাড়ি করব। তার চাইতে সবচেয়ে বড় কথা হলো, আমার বন্ধুর ছেলে আগামী সপ্তাহে বাংলাদেশে ফিরে আসছে। তার সঙ্গে নদীকে বিয়ে দেব বলে আমি সেই ছোট্টবেলা থেকেই তাকে কথা দিয়ে রেখেছি। তাই তোর চিন্তার কোনো কারণ নেই। ওরা দেশে আসলেই নদীকে সঙ্গে করে একেবারে আমেরিকা চলে যাবে। তারপর হয়তো কয়েক বছর পর পর বাংলাদেশে আসবে, একটু ঘুরবে, তারপর আবার চলে যাবে। হ্যাঁ, তোর বড়াব্বু একদম ঠিক কথাই বলেছে। নদীর বিয়ে হয়ে গেলে, নদী এই বাড়ি থেকে চলে গেলে তখন তো আর তোর কোনো সমস্যা থাকবে না, তাই না? আয়ন তখন আর কোনো কথা বলল না। এদিকে নদীর আম্মু আয়নের জন্য খাবার নিয়ে আসলো। নিজের হাতে আয়নকে খাইয়ে দিতে লাগলো। ঠিক ওই মুহূর্তে নদী রুম থেকে বের হয়ে সিঁড়ি দিয়ে নিচের দিকে আসছিল চা খাওয়ার জন্য। আর তখনই দেখতে পেল আয়ন ড্রয়িং রুমে বসে আছে আর তার আম্মু নিজের হাতে খাবার মাখিয়ে আয়নকে খাইয়ে দিচ্ছে। এটা আর নদী সহ্য করতে পারল না। সে সিঁড়ি দিয়ে নামতে নামতেই চিৎকার করে বলতে লাগলো, এই কুত্তার বাচ্চা আবার ফিরে এসেছে। এ তো দেখছি লজ্জা শরমের বালাই বলতে কিছুই নেই। জাস্ট স্টপ ইওর মাউথ নাও। এখনই তুমি তোমার মুখটা বন্ধ করো, তোমার এসব ফাজলামো মার্কা কথাবার্তা বন্ধ করো। আর হ্যাঁ, তোমাকে একটা কথা বলার ছিল। আজকে আমি আর তোমার আব্বু ওনার এক বন্ধুর সঙ্গে কথা বলেছি। ওনার আগামী সপ্তাহে বাংলাদেশে আসছেন। ওনার ছেলে আমেরিকায় একটা আইটি কোম্পানিতে চাকরি করেন, মাস শেষে খুব ভালো টাকায় বেতন পায়। তাই ওনার ছেলের সঙ্গে তোমার বিয়ে দেব। এই কথা শুনে নদীর মেজাজ যেন আরও বেশি গরম হয়ে গেল। সে প্রচণ্ড পরিমাণ চিৎকার করে বলতে লাগলো, তোমাদের মাথায় এসব ভূত কে ঢুকিয়েছে? আমি তো সেটাই বুঝতে পারছি না। যেখানে তোমরা সবাই খুব ভালো করেই জানো আমি শুভর সঙ্গে 2 বছর ধরে রিলেশনে আছি, সেখানে অন্য একটা ছেলেকে বিয়ে করব, এটা তোমরা ভাবলে কি করে? তুমি রিলেশনে আছো এটা আমরা খুব ভালো করেই জানি, আর তুমিও এটা খুব ভালো করেই জানো যে শুভ ছেলেটা ভালো নয়, সারা রাত মদ মস্তি আর মেয়েদের নিয়ে পড়ে থাকে। তারপরেও কেন তোমাকে এই কথাটা বোঝাতে পারছি না? কেন তুমি এটা বুঝতে চাইছো না যে ওর সঙ্গে বিয়ে হলে তোমার জীবনটা একদম বরবাদ হয়ে যাবে? আমি বুঝতে চাইও না এই সব কিছু, কারণ ওকে আমি মন প্রাণ থেকে ভালোবাসি আর জীবনে একজনকেই ভালোবাসা যায়। তাই আমি ওকে ছাড়া অন্য কাউকে কখনোই বিয়ে করব না। আর তারপরেও যদি তোমরা আমাকে জোর করে অন্য কারোর সঙ্গে বিয়ে দিতে চাও, তাহলে আমি নিজের জীবন শেষ করে দিব। সেটা তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো, তবে আমার বন্ধুর ছেলের সঙ্গেই তোমাকে বিয়ে দিব, এটাই আমার শেষ কথা। এখন তুমি কি করবে না করবে সেটা একান্তই তোমার ব্যক্তিগত ব্যাপার, তোমাকে এই ব্যাপারে আমার কিচ্ছু বলার নেই। এই বলে নদীর আব্বু আম্মু দুজনই আয়নকে রুমে চলে যেতে বলে তারা
নিজেদের রুমে চলে গেল। আর এদিকে আয়নও তখন আর ড্রয়িং রুমে বসে না থেকে নিজের রুমের দিকে পা বাড়ায়। তখনই নদী পিছন থেকে আয়নের হাতটা ধরে ফেলো আর হ্যাসকা একটা টান দিয়ে দাঁড় করায়। তারপর বলতে থাকে, এই মরতে গেছিলি, মরতে পারলি না, আবার কেন ফিরে এসেছিস এই বাড়িতে? আমার জীবনটাকে একদম তেজপাতা করে ছেড়ে দিচ্ছিস। দেখো, তোমার মা বাবা তোমার জন্য বিয়ের সম্বন্ধ ঠিক করেছে। এখানে আমার কোনো দোষ নেই। এখানে তুমি আমাকে কোনোভাবে দোষারোপ করতে পারো না। আর হ্যাঁ শোনো, এই বাড়িতে কিন্তু তোমার চাইতে আমার অধিকার বেশি, কারণ দাদু মারা যাওয়ার আগে এই বাড়ি আমার নামে করে দিয়ে গেছে। আয়নের এমন মুখের উপর জবাব দেখে নদী একদম চমকে যায় আর বলতে থাকে, ওরে বাবা রে বাবা, তোরে এত কথা কে শিখাইছে বলতো? আমারে শুনি আগে তো। আগে তো কখনো আমার মুখের উপর কোনো কথা বলতি না, আর আজ দেখছি তুই আমার মুখ দেখে কথাটা বের হওয়ার আগেই মুখের উপর জবাব দিয়ে দিয়েছিস। দেখো, একজন মানুষ সব সময় বোবা হয়ে থাকবে এটা তো কোনো হাদিসে লেখা নেই। এতদিন ধরে তুমি আমাকে এত কথা বলে যাচ্ছ, কখনো তোমার মুখের উপর কোনো কথা বলিনি, কখনো তোমার মুখের উপর কোনো জবাব দেইনি। কিন্তু তার মানে এই নয় যে আমি সব সময় মুখ বন্ধ করে থাকব। আমার মুখ থেকে কখনোই কোনো কথা বের হবে না। ও আচ্ছা, ঠিক আছে, তাহলে তুই আমাকে এইটা বল, তোকে এইসব ট্রেনিং কে দিয়েছে? কোথা থেকে সব ট্রেনিং নিয়েছিস? তোর মরা বাপ মায় তোকে এইসব ট্রেনিং দিয়েছে নাকি? দেখো, এখন কিন্তু একদম বেশি বলে ফেলছো। তুমি আমাকে কথা বলো, কিন্তু তুমি আমাকে মা বাবাকে নিয়ে কোনো কথা বলবে না, যাদেরকে আমি আমার বুঝ হওয়ার পর দেখতে পারিনি, যাদের চেহারাটা পর্যন্ত আমার মনে নেই। তাদেরকে নিয়ে কোনো কথা বললে আমি তোমাকে কিন্তু ছেড়ে কথা বলবো না, এটা বলে দিলাম। ওরে বাবা রে বাবা, এতই যখন দরদ তখন ওদের সঙ্গে তুইও চলে গেলি না কেন? তোকে তাহলে আর সহ্য করতে হতো না? তোমার যদি ভালো না লাগে তাহলে তুমি তোমার নিজের চোখ বন্ধ করে রাখতে পারো। তাছাড়া বড় আব্বু তো বলেই দিয়েছেন কিছুদিনের মধ্যেই তোমার বিয়ে দেবেন। তারপর তো তুমি এখান থেকে চলেই যাবে, তখন আর আমাকে তোমার সহ্য করতে হবে না। আপাতত এই কয়টা দিন একটু কষ্ট করে মানিয়ে নাও, কারণ এটা ছাড়া তোমার হাতে অন্য কোনো পথ খোলা নেই। বাই দ্য ওয়ে, আমার খুবই ক্লান্ত লাগছে, আমি রুমে গিয়ে ঘুমাবো এখন। এই বলে নদী হাত থেকে নিজের হাতটা ছাড়িয়ে নিয়ে আয়ন নিজের রুমে চলে আসে আর দরজাটা লাগিয়ে দিয়ে আরামসে শুয়ে একটা ঘুম দেয়। এরপর দেখতে দেখতে প্রায় এক সপ্তাহ কেটে গেল। ইতিমধ্যেই আয়ন আর ভার্সিটিতে যায় না। এদিকে ভার্সিটির অনেকেই আয়নকে নিয়ে নদীর কাছে বিভিন্ন রকম প্রশ্ন করে, আর এসব প্রশ্ন শুনে নদী একদম বিরক্ত হয়ে যায়। কিরে, কি ব্যাপার দোস্ত? আয়ান এই কয়েকদিন ধরে ভার্সিটিতে আসছে না কেন? ওর কি শরীর খারাপ? আমি কারোর পার্সোনাল বডিগার্ড নই যে আমি কারোর ব্যাপারে খোঁজ খবর নিতে যাব, আর কারোর ব্যাপারে খোঁজ খবর নেওয়ার কোনো ইচ্ছে আমার নেই। তোর যদি এত ইচ্ছা থাকে তাহলে তুই নিজেকে ওই হারামজাদার ব্যাপারে খোঁজ খবর নিতে পারিস, কিন্তু আমার কাছে ওর ব্যাপারে কোনো কিছু জিজ্ঞাসা করবি না, এটা তোকে আমি বলে দিলাম। ওর রে বাবা, এমন দেমাক দেখিয়ে কথা বলছিস যেন তুই বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায় হয়ে গেছিস। তোর ধারে কাছে কেউ ঘেঁষতেই পারে না। কেন এত দেমাক তোর? হ্যাঁ, আমি নিজেকে বিশ্ব সুন্দরী ঐশ্বরিয়া রায় মনে করি। তাতে তোর কি সমস্যা? তোর যদি কোনো সমস্যা থাকে তাহলে তুই আমার সঙ্গে কথা বলিস না, কেন আসিস নিজের থেকে আগ বাড়িয়ে কথা বলতে? শোন, এত দেমাক একদম ভালো না। একদিন দেখবি সবকিছু শেষ হয়ে যাবে। এইটুকু চেহারা নিয়ে এত অহংকার করার কি আছে? আমি সেটাই বুঝি না। একটা মানুষের ব্যাপারে তোর কাছে জিজ্ঞেস করলাম আর তুই এতগুলো কথা শুনিয়ে দিলি। এটা কোনো মানুষের ব্যাপার হতে পারে বলে আমার জানা নেই। জানা নেই তাহলে জেনে নে, আর কখনো আমার সাথে এইসব ব্যাপার নিয়ে কোনো প্রশ্ন করতে আসবি না। আমি কোনো গরু ছাগলের ব্যাপারে খোঁজ রাখতে পারি না। তাছাড়া আমি কারোরটা খাইও না, কারোরটা পড়েও না যে কারোর ব্যাপারে সারাক্ষণ গোয়েন্দাগিরি করতে যাব তোদের মতন। দেখ, এখন কিন্তু একদম বেশি হয়ে যাচ্ছে। তুই আমাদের সঙ্গে এভাবে কথা বলতে পারিস না। আমাদের মতন গোয়েন্দাগিরির মানে আমরা এখানে গোয়েন্দাগিরির কি করলাম? আয়ান কদিন ধরে ভার্সিটিতে আসে না, তাই তোর কাছে জিজ্ঞেস করলাম, আর এটা গোয়েন্দাগিরি হয়ে গেল। এই শোন, তোরাও না ওই হারামজাদাটার মতোই ছোট লোক, তোদের সঙ্গে কথা বলার কোনো ইচ্ছে নেই, চুপচাপ আমার চোখের সামনে থেকে চলে যা। এই বলে নাক ছিটকায় নদী। রিপা নদীর সঙ্গে কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল। সে মনে মনে বলতে লাগলো, এমন ছোট লোকের সঙ্গে কথা বলার চাইতে কথা না বলাই ভালো।
কারণ ধন সম্পদ থাকলে সবই বড়লোক হয় না, মানসিকতাও বড় হতে হয়। এদিকে ভার্সিটি শেষ করে বাসায় আসতেই নদী দেখতে পেল ড্রয়িং রুম ভর্তি মেহমান, প্রায় 4-5 জন মানুষ ড্রয়িং রুমে বসে আছে। সেই সঙ্গে তাদের সঙ্গে বসে গল্প করছে নদীর মা আর নদীর বাবা। নদী বাসায় প্রবেশ করা মাত্রই তার মা সামনে থেকে উঠে গিয়ে তার সামনে দাঁড়ালো আর বলতে লাগলো, নদী, ওনারাই তোমার বাবার বন্ধু এবং ওনার স্ত্রী আর পরিবার, ওনাদেরকে সালাম দাও। সো হোয়াট? আমি কেন ওর সঙ্গে কথা বলতে যাব? ওনারা আমাদের বাড়িতে এসেছেন, যদি প্রয়োজন থাকে ওনারা নিজেরাই আমার সঙ্গে কথা বলুক না। আমার কারোর সঙ্গে কথা বলার কোনো প্রয়োজন নেই আর ইচ্ছাও নেই। দেখো, এখন কিন্তু একদম বেশি হয়ে যাচ্ছে। তোমার পাপা এসব কথা জানতে পারলে কিন্তু প্রচণ্ড রাগ করবে। আম্মু, তুমি ভালো করেই জানো আমি কারোর রাগের কোনো পরোয়া করি না। বাই দ্য ওয়ে, আমার টায়ার্ড লাগছে, আমি রুমে গিয়ে ঘুমাবো। আমাকে কোনো বিরক্ত করবে না। এ বলে নদী পাশ কাটিয়ে রুমে চলে যেতে চাইছিল। তখনই নদীর বাবা পিছন থেকে বলতে লাগলেন, কি ব্যাপার নদী, তুমি এইভাবে চুপচাপ চলে যাচ্ছ কেন? তোমার আঙ্কেল আন্টিকে সালাম দাও, তারপর ফ্রেশ হয়ে এসে ওনাদের সঙ্গে কথা বলবো। আমি পারবো না আব্বু, আমার শরীর খারাপ লাগছে, আমাকে বিশ্রাম নিতে হবে। তাছাড়া ওনারা যখন এসেছেন তাহলে তো কয়েকদিন এই বাড়িতে থাকবেন, তাই এখন আর কোনো কথা বলার প্রয়োজন আছে বলে মনে করছি না। পরবর্তীতে যখন সময় পাবো তখন না হয় কথা বলে নেব। আমি আসছি। এই বলে নদী কারোর কথাতে কোনো পরোয়া না করে সেখান থেকে চলে গেল। আর এদিকে নদীর বাবা তখন ওনার বন্ধুকে কিছু বলতে চাইছিলেন। ওনার বন্ধু পরিস্থিতি বুঝতে পেরে বলতে থাকেন, আরে দোস্ত, কোনো ব্যাপার না, এই যুগের মেয়ে ছেলে, তাছাড়া ও তো বলেছে ওর শরীর খারাপ লাগছে, পরে কথা বলবে না। দোস্ত, আসলে আমার মেয়েটা একটু বদরাগী, যেটা তোদেরকে বলা হয়নি। আরে ভাই, চিন্তার কোনো কারণ নেই, তুই কোনো চিন্তা করিস না, দেখবি আস্তে আস্তে সব কিছু ঠিক হয়ে যাবে। তাছাড়া বয়স কম, বাচ্চা মানুষ, এরকম করতেই পারে, এতে তো আশ্চর্য হওয়ার কিছু নেই। আচ্ছা ভাই সাহেব, ঠিক আছে, চলেন, আমি আপনাদের জন্য খাবার রেডি করেছি। সবাই একসঙ্গে খাবার খেয়ে তারপর বিশ্রাম নেবেন। এই বলে নদীর আম্মু তাদেরকে নিয়ে খাবার টেবিলে চলে গেল। আর তারপরে সবাই মিলে একসঙ্গে খাবার খেয়ে বিশ্রাম নিতে চলে গেল। এদিকে আয়ান তখনও নিজের রুমে বসে আছে। হঠাৎ করে কেউ একজন তার রুমের দরজায় নক করে। আয়ান উঠে গিয়ে রুমের দরজাটা খুলে দেয়। হ্যালো ভাইয়া, কি ব্যাপার? তুমি রুমের মধ্যে রয়েছো, আমাদের সঙ্গে খাবার টেবিলে আসলে না? না ভাই, আসলে আমার শরীরটা ভালো লাগছিল না, তাই আমি খাবার টেবিলে যাইনি। তাছাড়া আমার তখন ক্ষুধা পাইনি। আমার যখন ক্ষুধা পায় তখন আমি নিজেই খাবার নিয়ে খেয়ে নিই। ও আচ্ছা, তাহলে তো খুবই ভালো। বাই দ্য ওয়ে, ডোন্ট মাইন্ড, আমি তোমার সঙ্গে বসে কিছুক্ষণ গল্প করতে পারি? হ্যাঁ অবশ্যই, কেন নয়, আসুন, ভিতরে আসুন। এই বলে আয়ন দরজা ছেড়ে দাঁড়ালো আর রাজদীপকে ভিতরে এসে বসতে বলল। রাজদীপও তখন আয়নের রুমের ভিতর সে বসে চারপাশটা একবার ভালো করে দেখে নিল আর তারপরে বলতে লাগলো, আচ্ছা, আমি তোমার ব্যাপারে আঙ্কেলের কাছে শুনলাম তুমি নাকি ওনাদের পালিত সন্তান, মানে ওনার ছোট ভাইয়ের ছেলে। হ্যাঁ ভাইয়া, আপনি একদম ঠিকই শুনেছেন। আমি ওনাদের নিজের সন্তান নই, আমি ওনাদের পালিত সন্তান এবং আমার বাবা ছিলেন ওনার একমাত্র ছোট ভাই। বাই দ্য ওয়ে, আমি শুনলাম আপনি নাকি আমেরিকাতে একটা আইটি কোম্পানিতে জব করেন। হ্যাঁ, এই তো পড়াশোনা শেষ করেছি 2 বছর হলো, আর তারপরেই ওই কোম্পানিতে যোগ দিয়েছি। বর্তমানে আমি ওই কোম্পানির সিইও। ও আচ্ছা, তাহলে তো খুবই ভালো। তাহলে তো নদী আপুর কপাল খুলে গেল, চাকরি করে একজনকে নিজের স্বামী হিসেবে পাইতে চলেছে। হ্যাঁ, সেটা বলা চলে। জানো, আমি পড়াশোনা শেষ করে চাকরি পাওয়ার পর চেয়েছিলাম ওখানকার কোনো মেয়েকে বিয়ে করে আমেরিকায় সিটিজেনশিপ নিয়ে ওখানেই থেকে যাব, কিন্তু আমার ড্যাডি আমাকে সেটা করতে দিল না। উনি নাকি ওনার বন্ধুকে কথা দিয়ে রেখেছে ওনার বন্ধুর মেয়ের সঙ্গে আমাকে বিয়ে দেবেন, তাই আমাকে জোর করে বাংলাদেশে নিয়ে চলে আসলো। যদিও বাঙালি মেয়ে আমার একদমই পছন্দ নয়, ওরা একটু ওভার স্মার্ট হয়। আমার মনে হয় আপনার ধারণা ভুল। নদী আপু একদমই অমন নয়, তিনি খুব সাধারণ একটা মেয়ে।
সব সময় সবার সঙ্গে মিলেমিশে চলাফেরা করতে খুব পছন্দ করেন। তার মানসিকতা খুবই ভালো। দেখো, কারো সম্পর্কে এন্টারটেনমেন্ট দেওয়া একদম আমার পছন্দ নয়। আমার আপু কেমন মেয়ে সেটা আমি প্রথম দেখাতেই বুঝে গেছি। আহ, কি দেমাক! এত দেমাক কাকে দেখায় আমি সেটাই বুঝি না। যেই না চেহারা, তার নাম রাখছে আবার পেয়ারা। যদি চেহারা সুতের একটু ঢক থাকতো তাও না হয় এত ভাব দেখাতো, মানা যেত। তারপরে ডেজির মুখের উপর কথা বলার অভ্যাস আমার নেই, তাই আমি কিছু বলতেও পারছি না। যাই হোক, যা আছে কপালে দেখা যাবে। আরে ভাই, চিন্তার কোনো কারণ নেই। আমি বলছি তো, নদী আপু সত্যি অনেক ভালো মেয়ে। আপনি নদী আপুকে বিয়ে করলেন তো জিতে যাবেন। আপনি আমার কথায় ভরসা রাখতে পারেন। আপনি একটু ঠকবেন না। কিন্তু ভাই, আমি তোমার কথায় ভরসা পাচ্ছি না, কারণ মেয়েটাকে আমি সামনে থেকে দেখেছি কিভাবে অসভ্যর মতো আচরণ করে সেখান থেকে চলে গেল ড্রয়িং রুমে। এতগুলো মানুষ বসে আছে, সবাই তার প্রয়োজন, তাদেরকে একটু সালাম প্রদর্শন করা তো দূরের কথা, কৌশল বিনিময়ের প্রয়োজনটুকু মনে করলো না। এটা কোন ধরনের ভদ্রতা, আমি তো সেটাই বুঝতে পারলাম না। হয়তো আপুর শরীর খারাপ, তাই হয়তো এরকম করেছে। কিন্তু আপু সত্যি অনেক ভালো, সেটা আপনি আপুর সাথে মিশলেই বুঝতে পারবেন। আপুর থেকে দূরে থাকতে তো আপনি এটা বুঝতে পারবেন না। ওকে, ঠিক আছে, তুমি যখন বলছো তখন মেনেই নিলাম। তোমার আপু খুবই ভালো। বাই দ্য ওয়ে, তোমার ব্যাপারে তো কোনো কিছুই জানা হলো না, তুমি কি করো? কি আর করব, এই তো আমি আর আপু একই ভার্সিটিতে একই ক্লাসে পড়াশোনা করি। কারণ আপনি হয়তো জানেন না, আপুর আর আমার বয়সের পার্থক্য কিন্তু খুব একটা না, মাত্র 3 মাসের। তাই ছোটবেলা থেকে বড় আপু আর বড় আম্মু আমাদের দুজনকে একসঙ্গে স্কুলে দিয়েছেন, যার কারণে আমাদের ক্লাস একই। ও আচ্ছা, তাহলে তো খুবই ভালো। তাহলে তো আর কোনো সমস্যা রইলো না, কারণ তোমার কাছ থেকে তোমার আপুর ব্যাপারে জানতে পেরেছি। তুমি যেহেতু তোমার আপুর সঙ্গে সারাক্ষণ থাকো, তাই তো তুমি তোমার আপুর ব্যাপারে খুব ভালো করেই জানো। হ্যাঁ ভাইয়া, সেই জন্যই বলছি, আপু সত্যি খুব ভালো। আপনি আপুকে বিয়ে করলে সত্যি অনেক সুখে থাকবেন। এই বলে তারা দুজনেই বেশ কিছুক্ষণ বসে গল্প গুজব করলো। আর এদিকে দেখতে দেখতে 2 দিন সময় কেটে গেল। সেদিন নদী ভার্সিটিতে এসে শুভকে বলতে লাগলো, দেখো, তোমাকে তো আমার বাবার ব্যাপারে বলেছিলাম, আমার বাবা আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। চলো না আমরা বিয়েটা করে ফেলি। দেখো জান, তুমি যেমন আমাকে ভালোবাসো, তেমনি আমিও তোমাকে অনেক বেশি ভালোবাসি। এটা তো তুমি খুব ভালো করে জানো। কিন্তু তোমাকে তো এটাও জানতে হবে যে তোমার ভালোবাসার মানুষটা এখনো সেরকম কোনো কিছু করে না। তার সেরকম কোনো ইনকাম নেই যেটা দিয়ে তোমাকে নিয়ে সংসার করতে পারবে। তোমার কোনো কিছুই তো নেই। কি হয়েছে? আমার বাবার তো আছে, আমি আমার বাবার থেকে নিয়ে নিব। দেখো, এখন হয়তো তোমার কথা বললে আমার ফ্যামিলি তোমাকে মেনে নিতে চাইছে না, বা না তোমার ফ্যামিলিও আমাকে মেনে নেবে না। কিন্তু যখন আমরা বিয়ে করে ফেলবো তখন দেখবে সবাই আমাদেরকে মেনে নিবে, তখন আর কোনো ঝামেলা থাকবে না। হ্যাঁ বেবি, সেটা মনে হয় বুঝলাম। কিন্তু এখন যে তোমাকে আমি বিয়ে করব, সেই পরিস্থিতিতেও তো আমি নেই। কারণ বর্তমানে আমার 1 টাকাও ইনকাম নেই। বিয়ে করতে যে মিনিমাম খরচ লাগে সেটাও তো আমি করতে পারবো না। তাহলে বলো, আমি তোমাকে কিভাবে বিয়ে করতে পারি? দেখো, তুমি কিভাবে আমাকে বিয়ে করবে সেটা আমি জানি না, কিন্তু আমাকে তোমার বিয়ে করতেই হবে। তা না হলে আমার বাবা তার বন্ধুর ছেলের সঙ্গে আমাকে বিয়ে দিয়ে দিবে, যেটা আমি মেনে নিতে পারবো না। কারণ আমি তোমাকে ভালোবাসি। তোমাকে ছাড়া অন্য কারোর সঙ্গে সংসার করা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব নয়। আই রিয়েলি লাভ ইউ। তোমাকে আমি আমার জীবন সঙ্গী হিসেবে পেয়ে গেলে আমি সব কিছুই করতে পারবো। দেখো, আমরা দুজন দুজনকে ভালোবাসি। তুমি শুধু একা আমাকে ভালোবাসো সে মনটা নয়। বাই দ্য ওয়ে, তোমাকে একটা কথা বলি, তুমি যদি আমার কথাটা মেনে নিতে পারো তাহলে আমি তোমাকে বিয়ে করতে পারবো। ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি আমাকে বলো আমাকে কি করতে হবে। তুমি আমাকে যা বলবে আমি তাই করতে প্রস্তুত। আমি একবারও বলবো না, তুমি শুধু বলে তো দেখো।
আমরা দুজনে পালিয়ে বিয়ে করব, তারপর অনেক দূরে চলে যাব, দূরে গিয়ে সংসার করব। এটা তো খুবই ভালো কথা। আমিও তো তোমাকে এমন কিছুই বলবো ভাবছিলাম। আমরা কিছুদিনের জন্য অনেক দূরে চলে যাব, সেখানে আমরা সংসার করব, প্রয়োজন হলে 2-1 বছর পর সেখানে থেকে যাব। তারপর যখন আমাদের একটা বাচ্চা কাচ্চা হয়ে যাবে, তখন না হয় আমরা এই শহরে ফিরে আসব। তখন দেখবে তোমার ফ্যামিলি আর আমার ফ্যামিলির সবাই আমাদেরকে মেনে নেবে, তখন আর কোনো ঝামেলা করবে না। আচ্ছা ঠিক আছে, আমি মেনে নিলাম তোমার কথা, কিন্তু সেখানে গিয়ে সংসার করার জন্য আমাদের তো কিছু টাকা পয়সা প্রয়োজন হবে। সেটার কি ব্যবস্থা করবে? সেটা একবারও কি তুমি ভেবে দেখেছো? টাকা পয়সা নিয়ে তোমাকে কোনো চিন্তা করতে হবে না, কারণ আমার বাবা অলরেডি আমার বিয়ের জন্য বেশ কিছু গহনা বানিয়ে রেখেছেন, আর সেই সঙ্গে নগদ কিছু অর্থও বাড়িতে নিয়ে রেখেছেন। আমি সেখান থেকে আমার প্রয়োজনীয় সব কিছু গুছিয়ে নেব, যাতে আমরা 2 বছর অনায়াসে চলে যেতে পারি, যাতে আমাদের কোনো সমস্যাতেই পড়তে না হয়। শোনো, তাহলে তোমাকে একটা কথা বলি। তুমি বাড়িতে গিয়ে এমন ভাব দেখাবে যেন তুমি বিয়েতে রাজি, আর তোমার অনেক কিছুর ডিমান্ড করবে, অনেকগুলো গহনা নেবে, যেগুলো তুমি বাড়ি থেকে চলে আসার সময় নিয়ে আসবে। আর তারপর এগুলো বিক্রি করে আমরা যাতে অনেকদিন চলতে পারি। ঠিক আছে বাবু, কোনো সমস্যা নেই, তুমি কোনো চিন্তা করো না, আমি এমনটাই করব। কিন্তু তারপরও আমার তোমাকেই লাগবে, কারণ আমি তোমাকে প্রচণ্ড পরিমাণ ভালোবাসি। তোমাকে ছাড়া আমি আর কিছুই চাই না। আচ্ছা ঠিক আছে, তাহলে আজ তুমি বাসায় চলে যাও। আগামী 3 দিন পর তোমার বিয়ে, আর এই 3 দিনে তুমি তোমার সব কিছু গুছিয়ে নেবে। আচ্ছা ঠিক আছে বাবু, তুমি কোনো চিন্তা করো না। তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি, প্রয়োজন হলে নিজের জীবন দিয়ে দিব, কিন্তু তারপরেও তোমাকে আমি হারাতে পারবো না, কারণ আই উইল রিয়েলি লাভ ইউ। ঠিক আছে, তাহলে বাসায় চলে যাও, আর আমার প্ল্যান অনুযায়ী কাজ করো, দেখবে আমরা সাকসেস হব। এই বলে শুভ নদীকে তার বাসে পাঠিয়ে দিল আর এদিকে মনে মনে প্ল্যান করতে লাগলো। আরে ব্রয়লার মুরগি, তুই একবারও বুঝতেও পারলি না যে তোকে আমি ব্যবহার করে জাস্ট ছুঁড়ে ফেলে দিব। তোর মতো মুরগি পটানো আমার বা হাতের খেল, আর তারপর তাকে ব্যবহার করে ছুঁড়ে ফেলে দেওয়া আমার কাছে টিস্যুর মতো ব্যাপার। তোর মতো বড়লোক বাবার মেয়েদের পেছনে এভাবে শুধু শুধু তো আর টাইম ওয়েস্ট করতে আসিনি পাখি, তুই বুঝবি মজা। কথাগুলো মনে মনে বলে নিজের বাসার দিকে পা বাড়ায় আর এদিকে নদী বাসে এসে তার আম্মুকে বলতে থাকে। আম্মু, আমি তোমাদের প্রস্তাবে রাজি। তোমরা আমাকে যার সঙ্গে বিয়ে দিবে আমি তাকেই বিয়ে করব। আব্বুকে বলে দাও আমি আব্বুর বন্ধুর ছেলেকেই বিয়ে করব, এতে আমার কোনো আপত্তি নেই। চুপ কর। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার মেয়েকে সুবুদ্ধি দিয়েছে, এটাই অনেক। হতে দিতে হলেও নিজের জন্য কোনটা সঠিক সেটা বুঝতে পারার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। যাই হোক, আমি তোমার আব্বুকে খবরটা দিয়ে আসি। এই বলে নদী আম্মু ড্রয়িং রুম থেকে ছুটতে ছুটতে নদীর বাবার কাছে ছুটে গেলেন আর তারপর তাকে সব কিছু খুলে বলেন। নদীর বাবা এই খবরটা শুনে অনেক খুশি হয়, কারণ তিনি নিজের কথা রক্ষা করতে পারবেন। সেই খুশিতে সেদিন বিকেলে নদী তার আব্বু আম্মু আর রাজদীপ 3 জনে মিলে বিয়ের শপিং করতে যায়। নদী সব কিছু শুভর বুদ্ধিমতোই করছিল। শুভ যা যা বলে দিয়েছে সে সব কিছুই করছিল। অনেক অনেক গহনা কিনেছিল, যেটা থেকে রাজদীপের একটু সন্দেহ লাগছিল। তাই তো রাজদীপ নদীকে বলে, দেখো, আমরা তো বিয়ের পরে আমেরিকায় চলে যাব, সেখান থেকে তুমি গোল্ড আর ডায়মন্ড নিতে পারো। এখানে এত কিছু কেনার কোনো প্রয়োজন নেই। কেন নিব না? অবশ্যই নিব। আমার বাবার একমাত্র মেয়ে আমি আর বিয়ে তো জীবনে একবারই হয়। বিয়ের দিন যদি গা ভর্তি গয়না নাই পড়তে পারি, তাহলে লোকে দেখি কি বলবে, সেটা একবার ভেবে দেখেছেন? এই কথা শুনে নদীর আম্মু নদীকে বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই। তোমার যত গহনা পছন্দ হয় তুমি ততটাই নাও। তোমার বাবা আনলিমিটেড টাকা দিয়েছেন, কোনো সমস্যা হবে না। তুমি আমাদের একমাত্র আদরের রাজকন্যা। তুমি আমাদের কাছে চেয়ে পাওনি এমন কোনো কিছু কখনো হয়নি, আর এখনও হবে না। তাই তুমি নিশ্চিন্তে তোমার জন্য কেনাকাটা করতে পারো। তখনই নদী তার আম্মুকে জড়িয়ে ধরে বলতে থাকে, ইউ আর সো গ্রেট আম্মু। তোমার মতো আম্মু পাওয়া ভাগ্যের ব্যাপার। আমি কপাল নিয়ে জন্মেছি, কারণ তোমাদের মতো মা বাবা আমি আমার জীবনে পেয়েছি। বাই দ্য ওয়ে আম্মু, আমার আরও কিছু গহনা পছন্দ হয়েছে, সেগুলোও নিতে চাই। ঠিক আছে মা, কোনো সমস্যা নেই। তোমার যা ভালো লাগে তুমি তাই নাও। এই বলে নদীর আম্মু নদীকে আরও গহনা নিতে বলে আর নদী তার পছন্দ মতো প্রায় 30 ভরির মতো গহনা নিল আর সেই সঙ্গে আরও অনেক কিছু
কেনাকাটা করলো আর অবশেষে বাসায় ফিরে আসে। এদিকে আয়ান নিজের রুমের বেলকনিতে বসে আকাশ দেখছে। তখনই রাজদীপ বাসে এসে সোজা আয়নের রুমে চলে গেল। আয়ন পিছন ফিরে তাকিয়ে দেখে পিছনে কে এসেছে সেটা দেখতে পায়নি। তখনই পিছন থেকে রাজদীপ হঠাৎ করেই বলতে থাকে, কি ব্যাপার? তখন তোমাকে বলেছিলাম আমাদের সঙ্গে শপিংয়ে যাওয়ার জন্য, গেলে না। আর এখন এখানে মন খারাপ করে আকাশের দিকে তাকিয়ে আছো কেন? এমনি যাইনি, আসলে বাহিরের কোলাহল আমার ভালো লাগে না। এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে নিস্তব্ধ আকাশ দেখতে আমার খুব ভালো লাগে, তাই আমি দিনের প্রায় সময়ই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আকাশ দেখি। বাই দ্য ওয়ে, আপনাদের কেনাকাটা হয়ে গেছে? আপনাদের মানে তুমি কি বলতে চাইছো? আমরা কেউ কোনো কেনাকাটা করিনি। যা কেনাকাটা করার সব নদী করেছে। জানো, আমার একটা বিষয় খুব ভাবাচ্ছে। নদী অনেকগুলো গহনা নিয়েছে। এত গহনা দিয়ে কি করবে? সেখানে আমি বলেছিলাম আমরা কিছুদিন পরে আমেরিকায় চলে যাব আর সেখান থেকে তাকে গোল্ড ও ডায়মন্ড কিনে দিব, কিন্তু সে আমার কোনো কথাই শুনলো না। তখনই আয়ান রাজদীপকে বলতে থাকে, আরে ভাই, মেয়েদের গহনা আর শাড়ির প্রতি একটু আকর্ষণ বেশি থাকে, তাই হয়তো নিয়েছে। এতে অবাক হওয়ার কিছু নেই। প্রত্যেকটা মেয়ে এরকম গহনা আর শাড়ি খুব পছন্দ করে। রাজদীপ তখন আর কিছু বলল না, কারণ সে বুঝতে পারল ফ্যামিলির মানুষের কাছে এই বিষয়টা একটু নর্মাল, কিন্তু তার কাছে তারপরও যেন এই ব্যাপারটা কেমন খটকা খটকা লাগছে। এদিকে বিয়ের দিন ঘনিয়ে আসলো। নদী রুমে গিয়ে লুকিয়ে লুকিয়ে শুভর সঙ্গে কথা বলে। এই বিষয়টা অ্যান লক্ষ্য করছে, কিন্তু কিছু বলতে পারছে না, কারণ তাকে বকা শুনতে হবে। কিন্তু অ্যান এবার মনে মনে ভাবলো, যখন বিয়েটা হয়ে যাচ্ছে তখন কেন শুভর সঙ্গে এত কথা বলছে। তাই সে মনে মনে চিন্তা করে নদীর রুমে গেল। নদী তখন শুভর সঙ্গে প্রেম আলাপে মগ্ন ছিল। পিছন থেকে আয়ন বলতে লাগলো, দেখো আপু, একজনের সঙ্গে তোমার বিয়ে হয়ে যাচ্ছে, এখন অন্তত এই সব কিছু বাদ দাও। কথাটা বলেই পিছন ফিরে তাকায় নদী, আর তখনই আয়নকে দেখে আগুন হয়ে বলতে থাকে, এই ছোট লোকের বাচ্চা, তোকে কে বলেছে আমার রুমে আসতে? তোকে কে পারমিশন দিয়েছে আমার রুমে আসার জন্য? তোকে না কতবার বলেছি তুই আমার চোখের সামনে পর্যন্ত আসবি না, তোকে আমি সহ্য করতে পারি না, কিন্তু তারপরেও তুই কেন এসেছিস আমার রুমে? আপু, তুমি যেটা করছো সেটা একদম ঠিক করছো না। রাজদীপ ভাইয়া যদি জানতে পারে তুমি তার সঙ্গে বিয়ে করতে চেয়ে তোমার বয়ফ্রেন্ডের সঙ্গে সম্পর্ক কন্টিনিউ করছো, তাহলে উনি কিন্তু খুব কষ্ট পাবেন। আজ বাদে কাল তোমাদের বিয়ে, এখন অন্তত এটা বাদ দাও। এই উগন্ডারের বংশধর, তুই আমার চোখের সামনে থেকে সর। আমি কি কল্পনা করব সে ব্যাপারে আমি তোর কাছ থেকে কোনো অ্যাডভাইস নেব না। তোর চেহারাটাও যে আমি দেখতে পারি না, এটা কি তুই বুঝিস না? ছোট লোকই তোর কোথাকার। এই বলে নদী আয়নকে ধাক্কাতে ধাক্কাতে নিজের রুম থেকে বের করে দিল, আর সঙ্গে সঙ্গে দরজাটা বন্ধ করে দিল। এই দৃশ্যটা একটু দূরে দাঁড়িয়ে দেখছিল রাজদীপ। নদী যখন রুমের দরজা বন্ধ করে দিল, তখনই আয়নের কাছে রাজদীপ এগিয়ে এলো, আর রাজদীপ তখন আয়নকে বলতে লাগলো, কি ব্যাপার আয়ান, কি হয়েছে? আমি তো কিছু বুঝতে পারলাম না। নদী এভাবে তোমাকে ধাক্কাতে ধাক্কাতে রুম থেকে বের করে দিয়েছে কেন? কিছু না ভাইয়া, এই তো আপুর সঙ্গে একটু দুষ্টামি করছিলাম, এজন্যই আমাকে রুম থেকে বের করে দিয়েছে। আসলে সে আপনাকে নিয়ে নতুন সংসার করার স্বপ্ন দেখছে, তো এই জন্যই আর কি, আর কিছু না। এই বলে রাজদীপকে কোনো কিছু বুঝতে না দিয়ে আয়ন সেখান থেকে চলে আসে। আর এদিকে রাজদীপ বেশ কিছুক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকে। তখনই রুমের ভেতর থেকে ফুটো ফুটোর কথা বলার আওয়াজ শুনতে পায়। তখনই রাজদীপ নদীর রুমের দরজায় নক করে। নদী একটু ভয় পেয়ে যায়। নদী শুভর সঙ্গে কথা বলা শেষ করে ফোনটা রেখে দিয়ে তারপরে রুমের দরজা খুলে রাজদীপকে সেখানে দেখতে পেয়ে এসে বলতে থাকে, কি ব্যাপার, তুমি হঠাৎ এখানে? কিছু হয়েছে নাকি? তোমার কিছু লাগবে? না, এমনি একা একা বোর ফিল করছিলাম, তাই ভাবলাম তোমার সঙ্গে একটু গল্প করা যাক, এই জন্যে চলে আসা। বাই দ্য ওয়ে, আমি এসে আবার তোমাকে বিরক্ত করলাম না তো? আরে না, সেরকম কোনো ব্যাপার না। আমিও রুমে একা একাই শুয়েছিলাম। আসুন না, ভেতরে এসে বসুন, তারপর আপনার সঙ্গে গল্প করি। আপনি বসুন, আমি আয়ানকে বলি আমাদের দুজনের জন্য চা পাঠাতে। না, সেটা কোনো প্রয়োজন হবে না। আপনি বলছেন আপনার সঙ্গে গল্প করি, বাস এইটুকুই চলে যাবে। এদিকে নদীর
ইচ্ছে না থাকা সত্ত্বেও রাজদীপকে রুমের ভিতর নিয়ে আসে আর তারপর দুজন মিলে গল্প করতে থাকে। যদিও এখানে নদীর ইন্টারেস্ট কম ছিল, রাজদীপ নিজের থেকে কথা বলছিল তার সঙ্গে। সে শুধু মাঝে মধ্যে হা না দিয়ে তার সঙ্গে সায় দিচ্ছিল, এর বেশি কিছুই না। রাজদীপ সেটা খুব ভালোভাবেই বুঝতে পারছিল, কিন্তু তারপরও সে কিছুই বলেনি, কারণ নদী তার সঙ্গে কথা বলার ফাঁকে ফাঁকে এই শুভর সঙ্গে চ্যাটিং চালিয়ে যাচ্ছিল, যেটা রাজদীপ প্রায় দেখে ফেলেছিল। তাই রাজদীপ তাকে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তুমি কি কারোর সঙ্গে ফোনে চ্যাটিং করছো নাকি? আরে না, সেরকম কোনো ব্যাপার নয়। আসলে আমার এক বান্ধবীরও আগামী মাসেই বিয়ে, তাই তার সঙ্গে একটু কথা বলছিলাম আর কি। কারণ আমি তো তার বিয়েতে থাকতে পারবো না, আমাকে তো তোমার সঙ্গে চলে যেতে হবে, তাই তার একটু মন খারাপ। ও আচ্ছা, এটা কার? তাহলে তো এটা তোমার জন্যই খুব দুঃখজনক, কারণ তোমাকে আমার সঙ্গে চলে যেতে হবে। বন্ধুর বিয়েতে থাকতে পারবে না। তুমি চাইলে কিন্তু বন্ধুর বিয়েতে থাকতে পারো, আমি তোমাকে পাঠানোর ব্যবস্থা করতে পারি। আরে না, ও আমার তেমন কাছের বন্ধু নয়। আমার না না আসলেও চলবে। বাই দ্য ওয়ে, কাল তো আমাদের হলুদ, তাই না? হ্যাঁ, জীবনে প্রথমবার বিয়ে করতে চলে এসেছি তো। আপনার আবার এক্সাইটমেন্টের কি আছে? আপনি তো আমেরিকাকে বড় হয়েছেন, যেখানে সব সময় স্বাধীনতা আপনি পেয়েছেন, যেটা আমরা বাংলাদেশের ছেলেমেয়েরা পাই না। হ্যাঁ, এই কথা সত্যি, কিন্তু আমি বাঙালি সংস্কৃতিতে বিশ্বাসী। আমি কিন্তু কখনো সেরকম ফ্রিডম পাওয়ার পরেও কাজে লাগাইনি, কারণ আমি সব সময় চেয়েছি আমার বাবা মার পছন্দের কোনো বাঙালি মেয়েকে বিয়ে করব। কারণ আমেরিকায় মেয়েরা বিয়ে করে ঠিকই কিন্তু সংসারী হয় না, আর আমি আমার মাকে সেই ছোটোবেলা থেকে দেখেছি আমার মা কতটা সংসারী, তাই বাঙালি মেয়ে আমার খুবই পছন্দের। ও আচ্ছা, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তাহলে তো ভালোই হলো, আমিও আমার মেন্টালিটির মতো একজন মানুষ পেয়ে গেলাম। আমি তো ভেবেছিলাম আপনি আমেরিকায় থাকেন, সেজন্য হয়তো আপনার সঙ্গে আমার বন্ডিংটা সেরকম ভালো হবে না, সেই জন্যই তো আমি প্রথমে বিয়েতে না করেছিলাম। কিন্তু এখন আপনাকে যতই দেখছি ততই অবাক হচ্ছি। আপনাকে দেখে বারবার মনে হচ্ছে আপনার সঙ্গে আমার পরিচয়টা আরও আগে হলেই ভালো হতো। এখন তো পরিচয় হয়েছে, এখন আর কোনো সমস্যা নেই। আচ্ছা, আপনি থাকেন, তাহলে আমি আসছি। এ বলে রাজদীপ নদীর রুম থেকে বের হয়ে চলে আসে, আর তার মনে একটা খটকা কাজ করতে থাকে। নদী কার সঙ্গে এবার চ্যাটিং করছিল? নদী যতই বলুক সে তার বান্ধবীর সাথে চ্যাটিং করছিল, কিন্তু রাজদীপ এই কথাটা মানতে পারল না, কারণ বান্ধবীর সঙ্গে চ্যাটিং করলে কেউ এত দূর তো টাইপিং করতে পারে না, আর এতটা লুকিয়ে চ্যাটিং করার কোনো প্রয়োজন পড়ে না। তারপর সে এসব কিছু মাথা থেকে ঝেড়ে ফেলে দেওয়ার চিন্তা করে, কারণ যে মেয়েটার সঙ্গে কাল বাদে পরশু তার বিয়ে, সেই মেয়েটাকে নিয়ে সন্দেহ করা মোটো একজন সুপুরুষের কাজ নয়। এদিকে দেখতে দেখতে পরের দিন তাদের গায়ে হলুদের অনুষ্ঠান হয়ে যায়, আর সেদিন রাতের বেলা নদী নিজের রুমে এসেছে মাত্র, তখনই শুভ ফোন দেয়। কি ব্যাপার বেবি, তুমি কি সব কিছু রেডি করে রেখেছো? আমি কখন আসবো তোমাকে নিতে? হ্যাঁ বাবু, আমি সব কিছু গুছিয়ে রেখেছি। সবাই ঘুমিয়ে নিক, তারপরে আমি তোমাকে ফোন দিব। আর আমি ফোন দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু চলে আসবে, 1 সেকেন্ডও দেরি করবে না। বাড়ির কেউ যদি দেখে ফেলে তাহলে কিন্তু বিপদে পড়ে যেতে হবে, এটাও সব সময় তোমার মাথায় রাখবে। আচ্ছা বেবি, ঠিক আছে, কোনো সমস্যা নেই। তুমি যখন বলবে আমি তখনই চলে আসবো। তবে বেবি, তুমি কিন্তু সব কিছু ঠিকঠাক গুছিয়ে নিয়ে তারপরে এসো, তা না হলে কিন্তু আমরা খুব ঝামেলায় পড়ে যাব। এই বলে ফোন কেটে দেয় শুভ, আর এদিকে নদী নিচের রুমে বসে অপেক্ষা করতে থাকে কখন রাত গভীর হবে আর সবাই ঘুমিয়ে যাবে। তার অপেক্ষার সময় যেন কাটছিল না। সে রুমের ভিতর এপাশ ওপাশ পায়চারি করছিল। বাসার সবাই প্রায় শুয়ে পড়েছিল। তখনই আয়ন কিচেনের দিকে পা বাড়ায় পানি খাওয়ার জন্য। তার খুব পানি পিপাসা পেয়েছিল, আর তখনই দেখতে পেল নদীর রুমে লাইট অন। একবার নদীর রুমের দিকে অগ্রসর হতে চেয়েও পিছিয়ে চলে আসলো, কারণ সে খুব ভালো করে জানে এখন যদি সে নদীর রুমে যায় তাহলে নদীর কাছ থেকে তাকে একটা নয় হাজারটা কথা শুনতে হবে। কাল তো বিয়ে, আর বিয়ের পর তো এই বাড়ি ছেড়ে চলে যাবে, তাহলে কেন শুধু শুধু ঝামেলা বাঁধাবে? তাই সে আর কোনো কথা না বলে পানি খেয়ে তারপর নিজের রুমে গিয়ে শুয়ে পড়ল। কিন্তু তার ঘুম আসছিল না। তার মনে কেমন যেন একটা সন্দেহ কাজ করছিল, একটা অস্থিরতা লাগছিল। মনে মনে ভাবল, এতদিন ধরে নদী এই বাড়িতে রয়েছে,
আর কাল হঠাৎ করে এই বাড়ি ছেড়ে চলে যাবে। এজন্য হয়তো তার মন খারাপ লাগছে। অপরদিকে বাড়ি যখন নিস্তব্ধ, তখন নদী শুভকে ফোন দেয় আর বাসার সামনে চলে আসার জন্য। আর তখনই শুভ বাইক নিয়ে তার বাসার সামনে চলে আসে। নদী সবার চোখ ফাঁকি দিয়ে বাসা থেকে বেরিয়ে আসে শুভর সাথে, আর শুভর সঙ্গে তার একটা বন্ধু। শুভর বন্ধু শুভ আর নদীকে রেলওয়ে স্টেশন পর্যন্ত পৌঁছে দেয় আর তারপর বলে, দুজনে ভালো থাকিস আর দুজন দুজনের খেয়াল রাখিস। কোনো ঝামেলায় পড়লে আমাকে ফোন করিস। ঠিক আছে দোস্ত, তুই কোনো চিন্তা করিস না। আর কোনো ঝামেলাও তো আশা করছি পড়বো না। আল্লাহর সহায় সব কিছু ইনশাল্লাহ সামনে নিতে পারবো। ঠিক আছে, তাই যেন হয়। আর নদী দুজন দুজনার খুব খেয়াল রাখবে। সেখানে কিন্তু তোমাদের খেয়াল রাখার জন্য অন্য কেউ থাকবে না, তাই তোমাদের নিজেদেরকে নিজেদের খেয়াল রাখতে হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আসি, আর তুমি বাইক নিয়ে চলে যাও। এইদিকে কি হয় আমাদেরকে ফোন করে জানিও। এই বলে তারা দুজনে ট্রেনে উঠে বসলো আর কিছুক্ষণের মধ্যেই ট্রেন ছেড়ে দিল। এদিকে আকাশও স্টেশন থেকে বের হয়ে বাসেই চলে গেল। সকাল 10টা বাজে। বাড়ির সবাই ঘুম থেকে উঠে গেছে। আজ বিয়ে বলে কথা, কিন্তু নদী এখনও রুম থেকে বের হচ্ছে না, রুমের দরজাটাও খুলছে না। নদীর মা বেশ কয়েকবার রুমের দরজার সামনে দাঁড়িয়ে নদীর নাম ধরে ডেকেছেন, দরজায় নক করেছেন, কিন্তু দরজা খোলার কোনো নাম গন্ধ নেই। তখনই তিনি দেখতে পেলেন দরজাটা বাইরে থেকে লক করা। এটা দেখেই তিনি দরজা খুলে ভিতরে প্রবেশ করলেন, আর তারপর যেটা দেখলেন তিনি তো এক চিৎকার। নদীর আব্বু কোথায় তুমি? আমার সর্বনাশ হয়ে গেছে, তোমার মেয়ে সব কিছু নিয়ে পালিয়ে গেছে। নদীর আম্মুর এমন চিৎকার শুনে সবাই সেখানে ছুটে আসেন। নদীর আব্বু নদীর আম্মুর কাছে এসে বলতে থাকেন, আরে এসব কি বলছো তুমি? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার মাথা খারাপ হয়ে যায়নি, যা সত্য তাই বলছি। এই যে দেখো, আলমারিতে কোনো গহনা নেই, তোমার মেয়ে টাকা পয়সা সব কিছু নিয়ে পালিয়ে গেছে। আমার আগেই তোমার মেয়েকে সন্দেহ হয়েছিল যে সে কেন এত গহনা কিনছে। তখনই পাশ থেকে রাজদীপ বলতে থাকে, কি ব্যাপার আন্টি, আমার কথা মিলে গেল তো? আমি তো আগেই বলেছিলাম আপনার মেয়ের কোনো একটা সমস্যা আছে, যার কারণে এতগুলো গোল্ড কিনছে। তা না হলে একটা মেয়ে কখনো এতগুলো গোল্ড কিনতে পারে না। সেখানে আমি নিজে থেকে তাকে বলেছি আমেরিকায় যাওয়ার পর আমি ওখান থেকে তাকে গোল্ড এবং ডায়মন্ড কিনে দেব, কিন্তু সে কোনো কথাই শুনলো না। সে বাংলাদেশ থেকেই এগুলো নিবে। এখন তো আমার কথা পরিষ্কার মিলে গেল, এখন তো বুঝতে পেরেছেন? কি হচ্ছে আমি কিছুই বুঝতে পারছি না। প্লিজ তোমরা সবাই ঠান্ডা হও, আমাকে একটু ব্যাপারটা বুঝতে দাও। এখানে বোঝাবুঝির কিছু নেই আঙ্কেল। আপনার মেয়ে কোনো ছেলের সঙ্গে রিলেশন করে, আর তাকে বিয়ে করার জন্যই আমাকে বিয়ে করতে প্রথম না করেছিল। আর তারপর যখন হয়তো দেখলো তার বয়ফ্রেন্ড বেকার, তাকে বিয়ে করলে সংসার করতে পারবে না, তাই এইসব নাটক করছে। রাজদীপের সঙ্গে অন্যান্য সবাই সুর মেলাতে লাগলো, কারণ সবার চোখে সামনে এটাই সত্যি হয়ে গেছে যে নদী তার বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়ে গেছে। তাই রাজদীপের পরিবার সেদিন ওই বাড়িতে আর এক মুহূর্ত দেরি না করে রাজদীপকে নিয়ে বাড়ি থেকে বের হয়ে চলে গেল। তারা হোটেলে 2 দিন থাকলো আর তারপরেই আমেরিকায় ফেরত গেল। এদিকে নদী রেলওয়ে স্টেশনের পাশে বসে কান্না করছে। হ্যাঁ ভিউয়ার্স, আপনারা একদম ঠিকই শুনেছেন, ঢাকা থেকে শুভর সঙ্গে চট্টগ্রাম এসেছিল। এখানে এসে নতুন সংসার করবে বলে, কিন্তু শুভ কোনো একটা অজুহাত রেখে নদীকে চট্টগ্রাম রেলওয়ে স্টেশনে ফেলে রেখে সেখান থেকে চলে গেছে। আজ 2 দিন নদী রেলওয়ে স্টেশনে বসে বসে কান্না করছে। তখনই একজন পথচারী নদীর পাশে এসে বসে আর বলতে থাকে, এই মেয়ে, কী হয়েছে তোমার? তোমাকে দেখছি তুমি 2 দিন ধরে এখানে বসে বসে কান্না করছো। সামনের দোকানটাই আমার, তাই তোমাকে অনেকটা সময় ধরেই লক্ষ্য করছি। কই না তো, তেমন কিছুই হয়নি। আপনি এখান থেকে চলে যান প্লিজ, আমাকে একা থাকতে দিন, আমার কিছুই ভালো লাগছে না। দেখো, তোমার কোনো সমস্যা হলে তুমি আমাকে বলতে পারো, আমি আমার সাধ্যমতো তোমাকে সাহায্য করার চেষ্টা করব। কিন্তু তুমি একজন মেয়ে মানুষ, এখানে এভাবে বসে থাকাটা তোমার জন্য মোটেও নিরাপদ নয়। বলো তোমার কি হয়েছে? এই কথা শুনে নদী একটু আশ্বাস পেয়ে ওই লোকটাকে সব কিছু খুলে বলল। আর তারপর ওই লোকটা নদীকে বলতে লাগলো, আসলে এই জন্যই তোমাদের মতো মেয়েদের এমন শিক্ষা পাওয়া উচিত,
কারণ তোমার মা বাবা তোমার জন্য ভালো একটা ছেলের সঙ্গে বিয়ের সম্বন্ধ করে, আর তখন তুমি বয়ফ্রেন্ডের সঙ্গে পালিয়ে বিয়ে করতে চলে আসো। এটা তোমার মা বাবা কখনোই তোমার কাছ থেকে আশা করেনি। আমি তোকে ভালোবেসেছিলাম, তার ভালোবাসায় আমি অন্ধ হয়ে গিয়েছিলাম, তাই তো এমনটা করেছি। এখন আমি বুঝতে পারছি না এখন আমি কি করব, মা বাবার সামনে কোন মুখে গিয়ে দাঁড়াবো। দেখো, তোমার এখানে থাকাও চলবে না, কারণ এখানে তুমি একটা মেয়ে মানুষ হয়ে হাতে টাকা পয়সা না থাকায় কিছু করতেও পারবে না। তাই আমি তোমাকে উপদেশ দিই, আমি তোমাকে ঢাকায় ফিরে যাওয়ার জন্য কিছু টাকা দিচ্ছি, তুমি বাসায় ফিরে যাও, তারপর যা হবে সামলে নিও। তোমার মা বাবা ছোটবেলা থেকে অনেক আদর যত্ন করে তোমাকে মানুষ করেছেন, তারা তোমাকে আর যাই হোক মেরে তো আর ফেলবে না, তাই তুমি বাসাতেই ফিরে যাও। আমি কিভাবে তাদের সামনে দাঁড়াবো? তাদের এত বছরের জমানো টাকা আর 30 ভরি স্বর্ণের গহনা সব কিছু নিয়ে আমি আমার বয়ফ্রেন্ডকে ধোকা দিয়ে পালিয়ে গেছি। আমি সবটাই বুঝতে পেরেছি, কিন্তু এখন তো কিছু করার নেই, যা হওয়ার তাই তো হয়েই গেছে। এখন যা হবে তা তোমাকে মেনে নিতে হবে, এছাড়া অন্য কোনো উপায় নেই। তোমার মা বাবা হয়তো তোমাকে 2-4টা কথা শোনাবে, কিন্তু তারপরও তারা তোমাকে ঠিকই নিজের মেয়ে হিসেবে হলেও তোমার অপরাধ ক্ষমা করে দিবে, তোমাকে বাড়ি তুলে নেবে, তাই তুমি বাড়িতেই ফিরে যাও। এই বলে পথচারী অনেক বুঝিয়ে সুঝিয়ে নদীকে কিছু টাকা দিয়ে তারপর টেনে উঠিয়ে দেয়, আর নদী ঢাকায় ফিরে আসে। কিন্তু কোন মুখে যাবে বাসায়? এভাবে কেটে যায় সেদিনে সারাটা দিন। সন্ধ্যা হবে হবে এমন সময় বাসার সামনে এসে দাঁড়ায় আয়ন। তখন কোনো একটা কাজের জন্য বাসা থেকে বের হচ্ছিল, তখনই হঠাৎ বাসার সামনে পাগলি টাইপের একটা মেয়ে দেখে সে থমকে দাঁড়ায়। তাদের এলাকায় তো কোনো পাগলি নেই, তাহলে কে এটা? এটা চিন্তা করতে করতে সে সামনের দিকে এগিয়ে যায়, আর তখনই দেখতে পাই এটা আর কেউ নয়, স্বয়ং নদী দাঁড়িয়ে আছে। আইন তখনই নদীকে বলতে থাকে, আরে আপু, তুমি এখানে এই কয়েকদিন তুমি কোথায় ছিলে জানো? তোমাকে আমরা কোথায় কোথায় খুঁজেছি, সারা শহর তন্ন তন্ন করে খুঁজেছি তোমার জন্য। বড় আব্বু আজ হসপিটালে। নদী কোনো কথা না বলে চুপচাপ দাঁড়িয়ে থেকে কান্না করছে। আজকে নদী আর সেদিনের নদীর মধ্যে অনেক তফাৎ। সে একদম বোবার মতো হয়ে দাঁড়িয়ে সব কিছু শুনছে, যেন সে কথা বলার ভাষা হারিয়ে ফেলেছে। তখনই আয়ন তাকে বলতে থাকে, কি ব্যাপার, কি হয়েছে আপু? তুমি কোনো কথা বলছো না কেন? এভাবে কান্না করছো কেন? প্লিজ কিছু একটা তো বলো। আয়ান প্লিজ, তোরা সবাই আমাকে ক্ষমা করে দে, আমার ভুল হয়ে গেছে, প্লিজ এই শেষবারের মতো আমাকে ক্ষমা করে দে। আরে আপু, কি হয়েছে সেটা তো খুলে বলো, তা না হলে বুঝবো কি করে। আর তুমি এমনভাবে কান্না করছো, বলো আমাকে। আমি সেদিন রাতে সবকিছু নিয়ে শুভর সঙ্গে পালিয়ে গেছিলাম, আর শুভ আমাকে রাজশাহী রেলওয়ে স্টেশনে একা ফেলে রেখে কোথায় যেন চলে গেছে। তার কোনো খোঁজ খবর আমি জানি না, আমার ফোনটা পর্যন্ত নিয়ে গেছে। হায় আল্লাহ, এসব তুমি কি বলছো? আচ্ছা ঠিক আছে, কোনো সমস্যা নেই, তুমি বাড়ির ভিতরে আসো, খাওয়া দাওয়া করো, তারপর বিশ্রাম নাও। আমি হসপিটালে যাচ্ছিলাম, বড় আব্বুকে আজ রিলিজ করা হবে, তাকে বাসায় নিয়ে আসার জন্য। তুমি বাসায় গিয়ে খাওয়া দাওয়া করে বিশ্রাম করো, আমি ততক্ষণে বড় আব্বু আর বড় আম্মুকে নিয়ে বাসায় চলে আসি। এ বলে আয়ন নদীকে বাসে পাঠিয়ে দিয়ে তারপর সেখান থেকে হসপিটালে চলে গেল নদীর আব্বু আম্মু দুজনকে বাসায় নিয়ে আসার জন্য। রাত 8টার দিকে আয়ন তাদের দুজনকে নিয়ে বাসায় চলে আসে। তারপর তিনজনে মিলে একসঙ্গে বসে খাওয়া দাওয়া করে, আর আয়ন তার বড় আব্বুকে নিয়ে এসে ড্রয়িং রুমে বসে। আয়ন তার বড় আব্বুর পায়ের কাছে এসে বসে, আর তারপর পা দুটো জড়িয়ে ধরে বলতে থাকে, বড় আব্বু, এতটুকু বড় হয়েছি এখনো পর্যন্ত কিন্তু তোমাদের কাছে আমি নিজের থেকে কোনো কিছুই চাইনি। আজ কিছু একটা চাইবো, সেটা আমাকে দেবে। দেখ বাবা, আমার কাছে তোকে দেওয়ার মতো কিছু নেই, তবে তুই বলতে পারিস, আমি যদি পারি অবশ্যই চেষ্টা করব। তুমি দিতে পারবে না এমন কিছুই আমি তোমার কাছে চাইবো না, আমি শুধু তোমার থেকে একটা কথা নিতে চাই, বলো তুমি আমার কথা রাখবে। আচ্ছা ঠিক আছে, বল কি এমন কথা? আমি তোর জন্য সব করতে পারি, এখন তো তুই আমার একমাত্র ভরসা। তখনই আয়ন বলতে শুরু করে, নদী আপু নিজের ভুল বুঝতে পেরেছে, এই বাড়িতে ফিরে এসেছে, তুমি তাকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিও না প্লিজ, এটাই তোমার কাছে আমার অনুরোধ, প্রথম এবং শেষ। প্লিজ তুমি আমার এই
অনুরোধটা রাখো। বলে আয়ন নদীর বাবার পা দুটো জড়িয়ে ধরে কান্না করতে থাকে। বেশ কিছুক্ষণ এইভাবে চলে যায়। নদীর বাবা কোনো কথাই বলে না, একদম চুপ হয়ে বসে থাকে। তখনই আয়ন আবারও বলতে থাকে, কি ব্যাপার বড় আব্বু, আমি তোমাকে কিছু বলেছি কিন্তু তুমি আমার কথার উত্তর দিচ্ছ না কেন? বলো, তুমি নদী আপুকে কিছুই বলবে না? তাকে তুমি মেনে নিবে? তাকে তুমি এই বাড়িতে জায়গা দেবে? বেশ কিছুক্ষণ চুপ থাকার পর নদীর বাবা আয়নকে বলে নদীকে ওনার সামনে নিয়ে আসার জন্য। আয়ন নদীকে তার রুম থেকে ড্রয়িং রুমে নিয়ে আসে। নদী কাচুমাচু হয়ে দাঁড়িয়ে আছে, ভয় একদম চুপসে গেছে, মাথা নিচু করে দাঁড়িয়ে আছে, উপর দিকে তাকানোর সাহস পর্যন্ত পাচ্ছে না। তখনই নদীর বাবা তাকে বলতে থাকে, আমি ওকে একটা শর্তেই ক্ষমা করব, শুধুমাত্র ও যদি তোকে বিয়ে করতে রাজি হয়। কথাটা শুনে ভীষণভাবে চমকে যায় নদী এবং আয়ান। নদী কিছু বলতে চাইলেও বলতে পায়নি, তাই আয়ান বলতে থাকে, মানে তুমি কি বলতে চাইছো বুঝতে পারছি না। আমি একটা শর্তেই নদীকে এই বাড়িতে থাকতে দেব, যদি নদী তোকে বিয়ে করে আর তোকে স্বামীর মর্যাদা দেয়, আর নয়তো তাকে এই মুহূর্তে এই বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। এই বাড়িতে তার কোনো জায়গা হবে না। তখনই নদীর সাত পাঁচ চিন্তা না করে তার বাবাকে বলে, ঠিক আছে, আমি রাজি, কোনো সমস্যা নেই, তুমি বিয়ের ব্যবস্থা করো। নদীর এই কথাটা বলতে দেরি হলো। নদীর বাবা বাসায় কাজী ডেকে নিতে দেরি করলেন না। সব কিছু দেখে আয়ন একদম অবাক। এসব কি হতে চলেছে? সে কিনা নিজের বোনকে বিয়ে করতে হবে। সে কোনো কথা বলতে পারছে না। বিয়ের সমস্ত কাজটাই হয়ে এসেছে, শুধু কবুল বলা বাকি। তখন নদীর আম্মু হাত দুটো শক্ত করে ধরে বলতে থাকে, বড় আম্মু, এসব কি হচ্ছে? প্লিজ তোমরা এমন কিছু আমার সঙ্গে করো না। নদী আপু শুভ ভাইয়াকে ভালোবাসে, তার মধ্যে আবার রাজদীপ ভাইয়ার সঙ্গে বিয়ে ভেঙে গেল। আমি আপুর চাইতে বয়সে ছোট, তাছাড়া আমরা ভাই বোন। এমন কিছু করো না প্লিজ। আমার কিছুই করার নেই, তোমার বড় আব্বু নিজের সিদ্ধান্ত নিয়েছে, তাই এখানে আমার কোনো কথা চলবে না। চুপচাপ যা হচ্ছে মেনে নাও। এই বলে নদীর আম্মু নিজের হাত ছাড়িয়ে দিয়ে সেখান থেকে চলে গেলেন। আয়ন তখন আর কাউকেই কোনো কিছু বলতে পারল না, চুপচাপ সবটা মেনে নিতে হলো। এদিকে বাসর ঘরে বসে আছে নদী, কিন্তু আয়ন কোনোভাবেই বাসর ঘরে প্রবেশ করতে চাইছে না। সেটা কোনোভাবেই মেনে নিতে পারছে না। নিজের আপন চাচাতো বোনকে তার বিয়ে করতে হয়েছে। নদীর আম্মু একরকম জোর করে আয়নকে নদীর রুমে দিয়ে গেছে। আয়ন তখনও দরজার সামনে দাঁড়িয়ে আছে, দরজা বাইরের দিক থেকে বন্ধ। তখনই আয়ন নদীকে বলতে থাকে, প্লিজ আপু, তুমি আমাকে ভুল বুঝো না। তোমাকে বিয়ে করার কোনো ইচ্ছে আমার নেই। আমি নিজেই তোমাকে তালাক দিয়ে দেব। তখনই আয়নকে চমকে দিয়ে নদী বলতে থাকে, তালাক দিবি মানে? সব কিছু ছেলে খেলা পেয়েছিস নাকি? যা, সবাই আমার সঙ্গে ছেলে খেলা করবি? তোর সঙ্গে আমার বিয়ে হয়েছে, আমি তোর বিয়ে করা বউ, আর আমাকে তুই এখনই বলছিস তালাক দিয়ে দিবি? আর এই সব কিছু আমাকে মেনে নিতে হবে? কখনোই না। তোর সঙ্গে আমার বিয়ে হয়েছে, আর এখন আমি তোর সঙ্গে বাসর করব, এটাই আমার শেষ কথা। আরে আপু, এসব তুমি কি বলছো? তোমার কি মাথা খারাপ হয়ে গেছে নাকি? হ্যাঁ, আমার মাথা খারাপ হয়ে গেছে, আর আমি পাগল হয়ে গেছি। এখন তোর যা ভালো লাগে তাই। আপু, আমি তোমার ভাই হই, এটা ভুলে যেও না প্লিজ। না, আমি ভুলে যাইনি তো। তুই আমার চাচাতো ভাই হোস। নিয়ে এবার শুরু কর, তোর সঙ্গে টি-20 খেলবো এক্ষুনি। এই বলে নদী আয়নকে ধাক্কা দিয়ে খাটের উপর ফেলে দেয়, আর নিজে আয়নের বুকের উপর উঠে বসে আয়নকে কিছু কথা বলার সুযোগ না দিয়েই তার ঠোঁট দুটো নিজের দখলে নিয়ে গভীরভাবে চুমু খেতে থাকে। আর এভাবে শুরু হয় তাদের দুষ্টু মিষ্টি একটা ভালোবাসার গল্প। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের আজকের গল্পটি এ পর্যন্তই ছিল। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। আর নিত্য নতুন ভালোবাসার গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।